আমাকে শুনতে পাচ্ছেন আপনারা? হ্যালো। নিশ্চয়ই। জি স্যার, শোনা যায়। এত সাউন্ড কম কেন আপনাদের? জি স্যার, শুনতে পাই। আচ্ছা। এম, এত কম স্টুডেন্ট কেন? এখন কি সবাই ব্যস্ত নাকি? পেজ নাম্বার 351, 351। আমরা আজকে চ্যাপ্টার 10 কভার করার চেষ্টা করব। সো চ্যাপ্টার 10-এ ব্রেক ইভেন অ্যানালাইসিস অ্যান্ড লিমিটিং ফ্যাক্টর অ্যানালাইসিস। ব্রেক ইভেন অ্যানালাইসিস সম্পর্কে আপনারা এর আগে জানা আছে আপনাদের কিছু? কেউ একটু বলবেন ব্রেক ইভেন অ্যানালাইসিস কি, বা ব্রেক ইভেন পয়েন্ট? স্যার, ব্রেক ইভেন পয়েন্ট যেখানে নো প্রফিট নো লস, আচ্ছা, মানে প্রোডাকশন এমন একটা লেভেল বা সেল এমন একটা লেভেলে থাকে যেখানে প্রফিটও থাকে না, লসও থাকে না, জিরো থাকে আর কি। মানে রেভিনিউ এবং খরচ একই, দুইটাই সেম। সেলস যা করবেন তাই পুরোটাই খরচ হয়ে যাবে। সো আমরা ব্রেক ইভেন অ্যানালাইসিস এন্ড লিমিটিং ফ্যাক্টর অ্যানালাইসিসে আজকে ট্রাই করব কি কি পড়ার। ব্রেক ইভেন অ্যানালাইসিস এন্ড কন্ট্রিবিউশন। কন্ট্রিবিউশন তো আমরা মনে হয় লাস্ট ক্লাসে একটা আইডিয়া পেয়েছিলাম, না? কন্ট্রিবিউশন কি? কন্ট্রিবিউশন কি? কেউ বলতে পারবেন হোয়াট ইজ কন্ট্রিবিউশন? লাস্ট ক্লাসগুলোতে ছিলেন না আপনারা? ভুলে হ্যাঁ, গেছি স্যার। দাদা। লাস্ট ক্লাসে ছিলাম কিন্তু স্যার, একটু হিন্টস দিলে পারবো আবার। সেলস থেকে যদি ভেরিয়েবল কস্ট বাদ দেওয়া হয়, ওটার মধ্যে ওটা কন্ট্রিবিউশন বলা হয় এটাকে। হ্যাঁ। আমি সেলস ধরি 100 টাকা, ভেরিয়েবল কস্ট 70 টাকা, তাহলে আমার 30 টাকা। এই কন্ট্রিবিউশনের মধ্যে কি থাকে? জি স্যার, এটার লাস্ট ভিতরে প্রফিট থাকে আর ফিক্সড কস্ট থাকে। এটা লাস্ট ক্লাসে আমার ধারণা পড়াইছিলাম আমি, হ্যাঁ। জি স্যার, পড়াইছেন এটা, ভুলে গেছিলাম। তাহলে কয়েকটা জিনিস জানলাম আমরা: ভেরিয়েবল কস্ট, ফিক্সড কস্ট, প্রফিট, কন্ট্রিবিউশন, সেলস রেভিনিউ। তো এগুলো নিয়ে আজকের যা পড়ালেখা আর কি। এখন ব্রেক ইভেন আমরা বাই দিস টাইম একটা আইডিয়া পেলাম যে আপনার প্রফিটও থাকবে না, লসও থাকবে না। তার মানে সেলস রেভিনিউ আর এক্সপেন্ডিচার সমান হবে, ব্রেক ইভেন। আর কন্ট্রিবিউশনের ক্ষেত্রে সেলস থেকে যদি ভেরিয়েবল কস্ট বাদ দেওয়া হয় তাহলে কন্ট্রিবিউশন। তাহলে আমরা লাস্ট ক্লাসে একবার বলছিলাম যদি ব্রেক ইভেন পয়েন্ট হয় তাহলে কন্ট্রিবিউশন ইকুয়াল টু ফিক্সড ফিক্সড কস্ট, এটা বলা যায়। মানে প্রফিটও নাই, লসও নাই, তার মানে কন্ট্রিবিউশন যা আছে সেটাই ফিক্সড কস্ট, বা ফিক্সড কস্ট পুরোটাই কন্ট্রিবিউশন। এটা আমরা বলতে পারি না? জি স্যার। তো কন্ট্রিবিউশন সম্পর্কে আইডিয়া পেলাম। ব্রেক ইভেন চার্ট, জাস্ট আপনি ব্রেক ইভেন পয়েন্ট অ্যানালাইসিস করে একটা হরিজন্টাল, একটা ভার্টিক্যাল, একটা হরিজন্টাল, দুইটা র টানবেন। এটাতে উপরেরটা প্রাইস, নিচেরটা কোয়ান্টিটি। কোয়ান্টিটি ইনক্রিজের পাশাপাশি ইনক্রিজের মানে প্রোডাকশন বাড়ছে, প্রাইস মানে আপনার সেলস বাড়ছে। আমি যদি সেলস দিই এটা,
আপনি যত বেশি সেল করবেন, আর এটা যদি রেভিনিউ লাইন ধরি, রেভিনিউ লাইন, রেভিনিউ লাইন স্টার্টেড ফ্রম কি, জিরো। একটাও যদি কোয়ান্টিটি আপনি সেল না করেন, তাহলে আপনার কোনো রেভিনিউ আসবে না। কিন্তু একটাও যদি প্রোডাকশন না করেন, আপনার খরচ আসবে? না স্যার, খরচ আসবে না। প্রোডাকশন, জি স্যার খরচ তো আসবে, একটা ফিক্সড কস্ট তো থাকবে। ফিক্সড কস্ট, তার মানে খরচ আসবেই। ফিক্সড কস্ট লাইনটা মনে হয় আমরা একটু বেশি উপরে দিয়ে ফেলছি। তার মানে আমার কস্টিং এর লাইন শুরু হবে এখান থেকে, ফিক্সড কস্ট জিরো থেকে না। আমরা রেভিনিউ লাইন হয় এই জিরো থেকে, আর কস্ট লাইন হয় একটু উপর থেকে, মানে খরচ আমার যেহেতু আছেই ফিক্সড কস্ট, তাহলে এটা টোটাল কস্ট না। কি হলো? তো এটা একটা চার্ট আর কি বেসিক্যালি। তো এই চার্ট, তাহলে আমরা চার্ট সম্পর্কে একটা আইডিয়া পেলাম, আরো ডিটেলস আমরা চ্যাপ্টার ইনসাইডে গেলে জানবো। আর লিমিটিং ফ্যাক্টর, লিমিটিং ফ্যাক্টর নিয়ে কারো কোনো আইডিয়া আছে? বলতে পারবেন? এগুলো কিন্তু খুব মজার জিনিস, আপনার পড়তে গেলে ভিতরে গেলে আপনারা অনেক সুন্দর সুন্দর জিনিস পাবেন। ম্যাথ গুলো একটু টেকনিক্যাল, বাট বুঝলে ইজি। তো লিমিটিং ফ্যাক্টর নিয়ে কোনো কোনো আইডিয়া আছে কিনা কারো? না স্যার। আচ্ছা, আচ্ছা। তো আমরা একটা প্রোডাকশনে প্রাইম কস্ট কি কি থাকে? হ্যাঁ, র মেটেরিয়ালস, So ডিরেক্ট direct লেবার। material, direct labor, and direct expenses. প্রাইম কস্ট, হ্যাঁ। র মেটেরিয়ালস লাগে, লেবার লাগে, মেশিন আওয়ার লাগে, তাই না? এইগুলাই তো। ওভারহেড, ওভারহেড তার প্রাইম কস্টে না, র মেটেরিয়ালস, লেবার। এখন দেখেন আপনি যে প্রোডাক্টটা নিয়ে ডিল করছেন, কারণ আপনি বানান কি, সোপ, আপনার প্রোডাকশন হয় সাবান। সাবানের র মেটেরিয়ালস এর প্রয়োজন হয়, লেবারের প্রয়োজন হয়। এখন মার্কেটে যেভাবে ধরেন অটো রিক্সা বের হইছে, যারা এই ছোট 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 জব করতো লেবারের, তারা এখন আর এই জবে থাকছে না। তারা চলে যাচ্ছে ওই অটো রিক্সা বা এই টাইপের, মানে নিজের স্বাধীন পেশায় চলে যাচ্ছে, যেটা থেকে তার আর্নিংসটা ভালো হচ্ছে এবং তার ফ্রিডম থাকতেছে। তো এই জন্য আপনার লেবারের প্রয়োজনীয়তা হচ্ছে ধরেন 10,000 আওয়ার। কিন্তু আপনি একটা মার্কেট সার্ভে করে দেখলেন আপনার 10,000-এর জায়গায় 7,000 আওয়ার আপনার কাছে অ্যাভেলেবেল আছে, মানে আর নাই। সো এই যে 3,000-এর গ্যাপ, দিস ইজ কল্ড লিমিটিং ফ্যাক্টর। তো এটা হতে পারে লেবারে, এটা হতে পারে র মেটেরিয়ালসে, যে কোনোটার মধ্যেই গ্যাপ আসতে পারে। এখন এটা নিয়ে অ্যানালাইসিস এর কি আছে, এটা সম্পর্কে আইডিয়া আছে কিনা? এটা নিয়ে অ্যানালাইসিস করে কি করবো? কারণ আমাকে অল্টারনেটিভ দেখতে হবে। হুম, তার মানে ফার্স্ট কথা হলো যে আমার প্রোডাক্ট মিক্স থাকতে পারে, সেম র মেটেরিয়ালস ও সেম লেবার আওয়ার, কয়েকটা প্রোডাক্টে, আমার যে প্রোডাক্ট লাইন আছে, কয়েকটা প্রোডাক্টে
ইউজ করা লাগে। তো আমি প্রোডাক্ট ধরেন এখানে আমি ধরলাম আহ এটা কি বলে ওই যে যেটা সাবান, মানে যেটা মানুষ ইউজ করে, তাহলে সোপ ক্যাটাগরি এ, সোপ ক্যাটাগরি বি, সোপ ক্যাটাগরি সি। এখানে এ তে লাগছে আমার 5,000 লেবার আওয়ার, বি তে 3,000, সি তে 2,000 লেবার আওয়ার। সব মিলে আপনার রিকোয়ারমেন্ট হচ্ছে 10,000। ইট ওয়াজ অলরেডি সেইড, হ্যাঁ। বাট আপনার কাছে আছে কতটুকু? আপনার যেহেতু লিমিটিং ফ্যাক্টর, আপনার কাছে আছে কতটুকু? 7,000। এখন আপনাকে বলতে হবে যে আপনি কোনটা ফুলফিল করবেন আগে, নাকি সবগুলাই করবেন। সবগুলা করলে তো আর পুরো করতে পারবেন না কোনোটার জন্য। এটা কি সমহারে করবেন, নাকি 5,000 পুরোটা আগে দিবেন, না 3,000 পুরোটা আগে দিবেন এরপরে বাকি দুটা দেখবেন, নাকি 2,000 দেওয়ার পরে বাকি যেগুলাতে ডিস্ট্রিবিউট করবেন প্রপোর্শনাল বেসিস। এই যে আমরা অ্যানালাইসিস গুলো করতেছি, দিস ইজ লিমিটিং ফ্যাক্টর অ্যানালাইসিস। সো এইখানে আরো কয়েকটা বিষয় আমরা এটা থেকে জানবো। সেটা হলো যে অনেক সময় দেখা যায় আমি নিজে তৈরি করলে যে পরিমাণ খরচ হবে, এর চেয়ে বাহির থেকে কিনলে আরো কম খরচ হওয়ার সম্ভাবনা থাকে। অনেক সময় আছে এরকম। অথবা আমার যে মেশিনের প্রোডাকশনের ক্যাপাসিটি, আমি ওই ক্যাপাসিটির চাইতে বেশি উৎপাদন করতে পারবো না, কিন্তু আমার কিছু কমিটমেন্ট আছে যেটাতে আমার সাপ্লাই দিতেই হবে। তো এই ক্ষেত্রে আমি কিনবো না বানাবো, এই ব্যাপারে ডিসিশন নিতে হতে পারে। সো এটাকে মেক অর বাই ডিসিশন বলে। আমরা এটা লাস্টের একটা ম্যাথ আছে সেটাও দেখবো। সো ওভারঅল আজকের ক্লাসে আমরা ব্রেক ইভেন অ্যানালাইসিস অলরেডি আমরা একটা আইডিয়া পেলাম, কন্ট্রিবিউশন অ্যানালাইসিস, কন্ট্রিবিউশন, ব্রেক ইভেন চার্ট, লিমিটিং ফ্যাক্টর অ্যানালাইসিস, এগুলো সম্পর্কে জানবো। সাথে সাথে মেক অর বাই ডিসিশন। আপনার যদি মনোযোগ দিয়ে এই চ্যাপ্টারটা বুঝেন, আশা করি তেমন একটা সমস্যা হবে না। প্র্যাকটিস করলেই আপনি পরীক্ষা ভালো ফেস করতে পারবেন। বাট আন্ডারস্ট্যান্ডিংটা ক্লিয়ার হতে হবে। সো অ্যাজ ইউজুয়াল আমি ট্রাই করি আমাদের বইতে যে লার্নিং আউটকাম আছে সেটা একবার একটু রিডিং করার জন্য। পেজ নাম্বার 352। আপনাদের সবার সাথে বই আছে? স্যার Yes, sir. তো লার্নিং আউটকামে যেটা বলা আছে, ক্যালকুলেট দ্য ব্রেক ইভেন পয়েন্ট। আপনি এই চ্যাপ্টার পড়লে ব্রেক ইভেন পয়েন্ট ক্যালকুলেট করতে পারবেন। কন্ট্রিবিউশন অ্যান্ড মার্জিন অফ সেফটি, মার্জিন অফ সেফটি আপনি জানবেন, কন্ট্রিবিউশন সম্পর্কে জানবেন। পরে গিভেন প্রোডাক্ট অর সার্ভিস, allocate scarce resources to those products and service with the highest contribution per limiting factor। আমরা অলরেডি লিমিটিং ফ্যাক্টরের একটা আইডিয়া দিয়েছি, কিন্তু বলি নাই যে আসলে কোনটাতে আপনি প্রায়োরিটি দিবেন। সো যেখান থেকে কন্ট্রিবিউশন বেশি আসবে কোম্পানিতে, সেইটাকে আপনি প্রায়োরিটি দিবেন। কিন্তু কিছু কিছু আবার বাধ্যবাধকতা থাকার ব্যাপার আছে, যে হ্যাঁ আমি লিমিটিং ফ্যাক্টর কন্ট্রিবিউশন বেশি পাচ্ছি বলে এই প্রোডাক্ট এ তৈরি করব পুরোপুরি, আর সি একবারেই তৈরি করব না, এটাতে কম বেশি কম হচ্ছে কন্ট্রিবিউশন। তাহলে আবার অর্গানাইজেশনে বিভিন্ন ধরনের প্রবলেম ফেস করতে পারে, যেটা মেইনলি হচ্ছে গুডউইলের প্রবলেম হতে পারে। সো ইন দ্যাট কেস আপনাকে গুডউইল নিয়েও ভাবতে হবে, এবং কন্ট্রিবিউশন অনুযায়ী আপনি র্যাঙ্কিং করবেন, আপনি কোনটাকে প্রায়োরিটি দিবেন। দিস ইজ অল অ্যাবাউট লিমিটিং ফ্যাক্টর। তো এইগুলো আমরা আমাদের এই বইটার এই চ্যাপ্টারটা পড়লে জানবো। আচ্ছা, এক্সামিনেশন কনটেক্সট, এক্সামে কি আসতে পারে এই চ্যাপ্টার থেকে?
একটু পড়ি, হ্যাঁ। Examination questions about break-even analysis and limiting factor analysis can be quite complicated, but there are strict decision rules which can be applied in every question of this type. For example, unless otherwise stated, the absolute amount of expenditure on fixed cost and the variable cost per unit remain the same for every level of activities. Question on this area of the syllabus will usually involve some calculations. In the examination, student may be required to কি করা লাগতে পারে, calculate the break even point. আপনি break even point বাইর করবেন। মার্জিন অফ সেফটি, মার্জিন অফ সেফটি বাইর করবেন। আমরা মার্জিন অফ সেফটি জিনিসটা একেবারে ইজি জিনিস, আমরা ইনসাইডে গেলে আরো দেখবো। এক এক কথা যদি বলেন যে আপনি ধরেন যেটা সেল করছেন আর যেটা আপনার ব্রেক ইভেন পয়েন্ট, এখন যদি এটা হায়ার সাইডে থাকে সেলসটা, তাহলে এই ডিফারেন্সটাই হচ্ছে আপনার মার্জিন অফ সেফটি। মানে আপনি কতটুকু গ্রিন জোনে আছেন, আপনার ব্রেক ইভেন পয়েন্টের উপরে কতটুকু আপনি আছেন, কত পার্সেন্ট আছেন ইন টার্মস অফ সেলস, এটা হতে পারে, প্রফিটের দিক থেকেও হতে পারে। সো মার্জিন অফ সেফটি ইজ দ্য আপার পজিশন ফ্রম দ্য ব্রেক ইভেন পয়েন্ট। ঠিক আছে, সো এইটা আপনি ক্যালকুলেট করতে পারবেন। কন্ট্রিবিউশন রেশিও বাইর করতে পারবেন, আমরা এটাকে সিএম রেশিও বলি, কন্ট্রিবিউশন মার্জিন রেশিও, ফর এ প্রোডাক্ট অর সার্ভিস। দেন হচ্ছে ক্যালকুলেট দ্য ভলিউম অফ সেলস অর লেভেল অফ অ্যাক্টিভিটিস রিকোয়ার্ড রিকোয়ার্ড টু অ্যাচিভ এ টার্গেট প্রফিট ফর দ্য পিরিয়ড। আচ্ছা, আপনাকে সেট করে দেওয়া হলো আপনি প্রফিট করতে হবে 1,00,000 টাকা। এখন আপনার বিভিন্ন ধরনের আদার ইনফরমেশন গুলো দিয়ে বলবে আপনার সেলস কত করতে হবে। তো এইগুলো আমরা এখান থেকে শিখবো, বা এটা এক্সামে আসতে পারে। আইডেন্টিফাই দ্য অপটিমাম প্রোডাকশন প্ল্যান অর সিমিলার when a source is in limited supply and when there is a maximum or minimum limit on the demand for individual product or service, and or it is possible to alleviate the resource restriction by subcontracting work to parties outside the business। আচ্ছা, যেটা আমরা অলরেডি কথা বলে আসছি, আমরা অপটিমাম লেভেলের প্রোডাকশন মিক্স বের করব। অপটিমাম লেভেলের প্রোডাকশন মিক্স কথাটা শুনতে যদিও একটু কমপ্লেক্স মনে হচ্ছে, বাট এটা এত কিছু ঝামেলার কিছু না। যে আপনি এমন একটা প্রোডাক্ট এ বি সি, কোনটা কয়টা প্রোডাক্ট তৈরি করবেন, এটা ধরেন 100টা, এটা 200টা, এটা 150টা। এটা হচ্ছে এমন একটা মিক্স যেখানে অন্য কোনো, যেমন এটা যদি 100 জায়গায় 110 হয়, অথবা এটা যদি 200 জায়গায় 180 হয়, তাহলে এখন এই পজিশনে যে প্রফিটটা হইতো এর চেয়ে ওই পজিশনে প্রফিটটা কম হবে। সো এইটা হচ্ছে যেই পজিশনে সর্বোচ্চ পরিমাণ পজিশন প্রফিট আনা যায় কোম্পানিতে, সেটাকে অপটিমাম প্রোডাকশন মিক্স বলে। সো আমরা এইটাও এই এই চ্যাপ্টারটাতে শিখবো, বাট খুবই ইজি। আপনারা হয়তো শুনতে মনে হচ্ছে কমপ্লেক্স, বাট প্রোডাকশন মানে যখন এটা ইনসাইডে দেখবেন ম্যাথ একটার পর একটা করতে থাকবো, তখন এগুলা খুবই ইজি হয়ে যাবে আমাদের জন্য। ওকে, সো আমরা এক্সামে কি আসবে সেটাও জেনে গেলাম। আর আরেকটা কথা বলছে যে আপনি আউটসোর্সিং করবেন কিনা, আমি ওই যে মেক অর বাই ডিসিশনের কথা বললাম, যে আপনাকে একটা সিচুয়েশন বলে দেওয়া হবে আপনি বাহির থেকে কিনবেন নাকি আপনি নিজে বানাবেন, সেইটার জন্য কোশ্চেন আসতে পারে। ওকে, জি আপনারা স্যার। এইটুক পর্যন্ত সবাই বুঝছেন? জি স্যার, বুঝছি। Yes, sir. এখন যে পরিমাণ গরম, যারা একটু ঠান্ডা আবহাওয়ায় আছেন তারা তো ঘুমায় যাবেন, আমারই ঘুম আসতেছে। প্রচন্ড গরম স্যার। হুম।
সো আপনারা, আমি যেটা অলওয়েজ বলি, যারা এখন ক্লাসে আছেন তারা ট্রাই করেন আপনাদের খাতা এবং কলম, ক্যালকুলেটর সামনে রাখতে। কারণ এই 2 ঘন্টা আপনি একসাথে করা, আবার ভবিষ্যতে কোনো একটা সময় বা 2-2.5 ঘন্টা একসাথে করা, এটা কঠিন কাজ। সো যেটা আপনি টাইম ওয়েস্ট করছেন বা টাইম ইনভেস্ট করছেন, সেটা যেন কোয়ালিটি টাইম ইনভেস্টমেন্ট হয়, যাতে আপনার আর সেকেন্ড টাইম এটা নিয়ে এত ভাবা না লাগে। তো টাইমের ইউটিলাইজেশনটা শিখেন এবং সেই অনুযায়ী কাজ করেন। ব্রেক ইভেন অ্যানালাইসিস অর সিভিপি অ্যানালাইসিস, এটাও একটা টার্ম। যে কোনো টার্মেই আসুক, আমরা যেন এটা বুঝতে পারি এটাই মিন করছে। ব্রেক ইভেন অ্যানালাইসিস অর সিভিপি অ্যানালাইসিস অ্যান্ড কন্ট্রিবিউশন। কস্ট ভলিউম প্রফিট অ্যানালাইসিস, যাকে বলে সিভিপি অ্যানালাইসিস। কস্ট, ভলিউম, প্রফিট। ভলিউম এবং খরচের সাথে প্রফিটের যে একটা সম্পর্ক, সেটা আমরা এক কথায় ব্রেক ইভেন অ্যানালাইসিস নামে জানি। সো এটা শিক্ষার জন্য প্রিরিকুইজিট গুলো আমরা একটু জানি। কন্ট্রিবিউশন অলরেডি আমরা ডিসকাস করছি, কন্ট্রিবিউশন কি। কন্ট্রিবিউশন পার ইউনিট ইকুয়াল টু সেলস প্রাইস পার ইউনিট মাইনাস ভেরিয়েবল কস্ট পার ইউনিট। সাপোজ সেলস প্রাইস 100 টাকা, ভেরিয়েবল কস্ট 80 টাকা। সো কন্ট্রিবিউশন কত বলেন? 20 টাকা স্যার। 20 টাকা। সো কন্ট্রিবিউশন শুধু যদি এক্সক্লুসিভলি কন্ট্রিবিউশন বলে, তাহলে এর চেয়ে সোজা মনে হয় আর কোথাও কোনো ম্যাথ নাই। সো আমার ধারণা আপনাদের এটা আশা করা ঠিক হবে না যে শুধু কন্ট্রিবিউশন ইকুয়াল টু বাইর করার জন্য দিবে। কন্ট্রিবিউশন রেশিও, আমি 20 টাকা বের করছি এখানে, কন্ট্রিবিউশন 20 টাকা। সো এই কন্ট্রিবিউশন পার ইউনিট ডিভাইডেড বাই যদি সেলস প্রাইস পার ইউনিট দিয়ে দেই, তাহলে আমাদের কন্ট্রিবিউশন রেশিও বলে। তাহলে আমার সেলস প্রাইস ছিল 100 টাকা, কন্ট্রিবিউশন হচ্ছে 20 টাকা, তাহলে 20% হচ্ছে কন্ট্রিবিউশন। দিস ইজ অলসো কল্ড কন্ট্রিবিউশন মার্জিন, সিএম, ইকুয়াল টু 20%। সো যেই নামেই আসুক প্রশ্নে, আমরা যেন সেটা বুঝতে পারি। ওকে, আপনারা তো এই, আমি যে লিখতেছি মাঝে মধ্যে, এটা দেখতেছেন তো না? না? কালকে একটা ক্লাস নিচ্ছিলাম অন্য একটা সেগমেন্টে, বিস সলিউশনে। ওরা, আমি লিখতেছিলাম অনেকক্ষণ ধরে, কিন্তু এটা কেন জানি স্টাক আপ হয়েছিল। হুম, আপনারা দেখতেছেন লেখাগুলা? জি স্যার, জি স্যার, জি স্যার। Yes, sir. ওকে। সো ব্রেক ইভেন, কন্ট্রিবিউশন মার্জিন এন্ড কন্ট্রিবিউশন রেশিও। আর কারো কোনো সমস্যা হবে কখনো? No, sir. ওকে। ব্রেক ইভেন পয়েন্ট, এটা দুইটা ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে ইউনিটে, আর একটা হচ্ছে টাকায়। সো ইউনিটে কি হবে, আপনি কতগুলা প্রোডাক্ট প্রডিউস করলে, এই এটা কেস শিহাবুল, আপনি এখানে ইয়ে করেন না, শিহাবুল না, শহীদুল, সরি, শহীদুল না, এগুলো তো বোঝা যাচ্ছে না এখন। এটা কে দিল? হ্যাঁ, যে স্কেচ Sir, করছে স্যার the সেই রিমুভ expectation. করতে পারবে স্যার, যে স্কেচ দিছে। সেটা তো এখন করা লাগবে, তো সে সব নষ্ট করে দিছে। ক্লিয়ার অপশন নাই, মানে হোস্ট ক্লিয়ার করতে পারে না। আপনার ক্লাসের মধ্যে এসে এক্সপেরিমেন্ট করার দরকারটা কি? এবার মনে হয় যাচ্ছে না।
আর দাগ দিবেন না আপনারা কেউ। এটা কি এবার ঠিক আছে না? সো এইখানে ব্রেক ইভেন পয়েন্ট দুইটা ক্যাটাগরিতে হতে পারে, একটা হচ্ছে ইউনিট আর একটা হচ্ছে অ্যামাউন্টে। সো আমরা ফিক্সড কস্টের যদি কন্ট্রিবিউশন পার ইউনিট দিয়ে ভাগ দিয়ে দেই, তাহলে আমাদের ব্রেক ইভেন পয়েন্ট পার ইউনিট বের হয়ে যায়। কারণ কি? ধরেন আমরা বলছিলাম যে ব্রেক ইভেন পয়েন্টে ব্রেক ইভেন পয়েন্টে ফিক্সড কস্ট ইকুয়াল টু কিন্তু কন্ট্রিবিউশন থাকবে, তাই না? এটা বলছিলাম না এর আগে? হ্যাঁ স্যার। যেহেতু প্রফিট এন্ড লস হচ্ছে না, তাহলে যেটা আমার খরচ সেটা যদি উঠে চলে আসে, সেটাতেই ব্রেক ইভেন পয়েন্ট। সো আমার কন্ট্রিবিউশন যেটা ভেরিয়েবল কস্ট বাদ দেওয়ার পরে যেটা আসে, ধরি 20 টাকা আসছে কন্ট্রিবিউশন, আর 20 টাকাই যদি ফিক্সড কস্ট হয়, তাহলে 20 টাকা থেকে 20 টাকা গেলে থাকে শূন্য, তাই না? তো আমরা বলতে পারি ফিক্সড কস্ট ইকুয়াল টু কন্ট্রিবিউশন। তো এখন আপনি টোটাল কন্ট্রিবিউশন পাইছেন, এখন পার ইউনিট কন্ট্রিবিউশন যদি আপনি পেয়ে যান, পার ইউনিট ধরেন 1 টাকা করে কন্ট্রিবিউশন, তাহলে 20 টাকা যদি আমার টোটাল ফিক্সড কস্ট হয় আর এটা যদি পার ইউনিট কন্ট্রিবিউশন 1 টাকা হয়, তাহলে আমি জানি যে 20টা প্রোডাক্ট যদি আমি সেল করি সেটা বা প্রডিউস করি, সেটা ব্রেক ইভেন পয়েন্টে থাকবে। তাইলে আমরা ফার্স্ট ফর্মুলাটাতে এগ্রি করলাম সবাই? হুম? জি স্যার। মনে থাকবে তো না? আমি কিন্তু এগুলা কিন্তু অনেকে মুখস্থ করে চলে যায়, কিন্তু এই মুখস্থ করা একটা কেন এটা হলো, সেটা জেনে গেলে আপনার এই মুখস্থটাও ভালো দিন থাকবে আর কি আপনার কাছে, প্র্যাকটিসটা আরো স্ট্রং হবে, আন্ডারস্ট্যান্ডিংটা ক্লিয়ার হবে। হ্যাঁ, সো নেক্সট হচ্ছে আমাদের ব্রেক ইভেন পয়েন্ট ইন টাকা। অ্যানাদার ইস্যু, মানে ফিক্সড কস্ট ডিভাইডেড বাই কন্ট্রিবিউশন রেশিও। আমি কন্ট্রিবিউশন রেশিও কত বলছিলাম? 20%, অর লাইক 20.20। সো আমার ফিক্সড কস্ট যদি 20 টাকা হয়, আর 0.20 যদি হচ্ছে আমার কন্ট্রিবিউশন হয়, কন্ট্রিবিউশন মার্জিন রেশিও হয়, কন্ট্রিবিউশন রেশিও হয়, তাহলে কত হবে এটা? সেলসটা, ব্রেক ইভেন পয়েন্ট সেলস, ভাগ দেন 20 দিয়ে 0.20 কে, 20 কে 0.20 দিয়ে ভাগ দেন, কত হয়? 100 স্যার। 100 টাকা। সো 100 টাকায় প্রফিটও নাই লসও নাই, তাই না? ব্রেক ইভেন পয়েন্ট, আমাকে 100 টাকা সেল করলে আমি ব্রেক ইভেন পয়েন্টে থাকতে পারবো। সো আমার এটাও তাহলে প্রুফড, তাই না? আমি যদি এখন দুইটাকে মার্জ করে প্রুফ করতে চাই, আমরা কয়টা ইউনিট বললাম? 1 টাকা করে যদি আমার কন্ট্রিবিউশন হয়, না এটা মনে হয় যে ইয়ার জন্য ঠিক নেই। ওকে, আচ্ছা আমরা আরো ম্যাথ করলে বুঝবো, ম্যাথ আছে সামনে। এরপরে আসেন মার্জিন অফ সেফটি। অলরেডি আমরা মার্জিন অফ সেফটি সম্পর্কে আইডিয়া পাইছি, তারপর আপনাদের বইতে আমি মার্জিন অফ সেফটির একটা ডেফিনিশন খুঁজে দেখি পাই কিনা। আচ্ছা, পাইছি, হ্যাঁ, পেজ নাম্বার হচ্ছে 357। The difference in units between the budgeted sales volume and the break-even sales volume. It is sometimes expressed as a percentage of the budgeted sales volume. আচ্ছা, এরা ভলিউম দিয়ে বলছে। সো আপনি সাপোজ আমরা একটু আগে এখানে যে ইউনিটটা বের করলাম, এই যে ইউনিটটা বের করলাম, এটা সাপোজ ধরেন 100 ইউনিট। হ্যাঁ, সাপোজ। আর আপনি এটা ব্রেক ইভেন পয়েন্টের যে ইয়েটা, বিইপি তে 100 ইউনিট হচ্ছে আমার ব্রেক ইভেন পয়েন্ট। হ্যাঁ,
সো আমি যদি বাজেটের সেলস ধরি 120 ইউনিট, আর আমার ব্রেক ইভেন পয়েন্টের সেলস হচ্ছে 100 ইউনিট, তাহলে এই 20 ইউনিট হচ্ছে আমার মার্জিন অফ সেফটি। সো 20 ইউনিটকে যদি আমি 100 দিয়ে ভাগ দেই, তাহলে 20%, এটা মাঝে মধ্যে পার্সেন্টেজ দিয়ে শো করা যায়, 20% হচ্ছে আমাদের মার্জিন অফ সেফটি। আচ্ছা, এখানে একটা কনফিউশন অ্যারাইজ করতে পারে, আমি অলরেডি ভুলটা করে ফেলছি। আমরা আসলে ব্রেক ইভেন পয়েন্টের সেলস দিয়ে ভাগ দিব নাকি বাজেটের সেলস এর পয়েন্ট দিয়ে ভাগ দিব? সো এই ক্ষেত্রে বাজেটের সেলস দিয়ে ভাগ দিতে হবে মার্জিন অফ সেফটিকে। তাহলে এটা 20% হবে না, এটা অন্য কোনো পার্সেন্ট হবে। বলেন 20 / 120 কত হয়? কত হয়? Sir, 16.67. 16.67 উইল বি মার্জিন অফ সেফটি। এখন আপনাদের এমসিকিউ তে আসতে পারে, একটা উত্তর হলো 16.67, আর একটা হচ্ছে 20%। সো ভুল করে আপনি তো দিবেন এখন 100 দিয়ে ভাগ করে, 20% হয়ে খুশি হওয়ার কোনো চান্স থাকবে না যেন। ওকে, স্যার এটা আরেকবার বুঝিয়ে দিবেন? মানে আপনার মার্জিন অফ সেফটি, আপনার বাজেটের সেলস কত? 120 ইউনিট, Yes, ঠিক sir. আছে? 120 ইউনিট হচ্ছে বাজেটের সেলস, আর আপনার ব্রেক ইভেন পয়েন্ট হচ্ছে 100 ইউনিট। সো ডিফারেন্স কত? 20 ইউনিট আপনি বেশি প্রডিউস করতে পারবেন, তার মানে এটা হচ্ছে আপনার মার্জিন অফ সেফটি 20 ইউনিটস। 20 ইউনিটস মাঝে মধ্যে ইউনিটস এ প্রকাশ করা হয়, মাঝে মধ্যে পার্সেন্টেজে প্রকাশ করা হয়। সো 20-কে যদি 120 দিয়ে ভাগ দেই, আরে 120 দিয়ে ভাগ দেই, মানে বাজেটেড সেলস ইউনিট দিয়ে যদি ভাগ দেই, তাহলে সেটা থেকে 16 পয়েন্ট সামথিং ইউনিট আসে না হ্যাঁ স্যার। পার্সেন্টেজ। আর তো এখন আপনারা যদি ভুল করে এই ব্রেক ইভেন পয়েন্টের সেলস দিয়ে ভাগ দিয়ে দেন 100 দিয়ে, তাহলে আপনার আসবে 20%। সো 20% হলে আপনি কনফিডেন্টলি ভুল করার চান্স আছে, তাই না? এমসিকিউ তে যদি 20%ও থাকে উত্তর। সো এইটা আপনাকে একটু খেয়াল রাখতে হবে। তো মার্জিন অফ সেফটি হচ্ছে গ্রিন জোন, আপনি কতটুকু বেশি বাজেট করে প্রডিউস করতে পারতেছেন ব্রেক ইভেনের আপার সাইডে। সিভিপি অ্যানালাইসিস এর প্রফিট টার্গেট। আচ্ছা, এখানে মার্জিন অফ সেফটি মনে হয় একটা ম্যাথ আছে, তাই না? এই যে আমি যেটা করছি সেটাই। তো সিভিপি অ্যানালাইসিস এর আমরা একটা ম্যাথ করব। পেজ নাম্বার 357, 357 না? ও, মার্জিন অফ সেফটির ম্যাথটা এখানে দেখেন। এটা কি মার্জিন অফ সেফটি? এটা কোত্থেকে দিচ্ছে 7,000টা? এটা মানে এটা না? আচ্ছা, তাহলে এই ম্যাথটা একটু দেখি তাহলে আমরা, হ্যাঁ, যেহেতু সামনে আছে। একটা কোম্পানি মেক্স এন্ড সেলস এ প্রোডাক্ট হুইচ হ্যাজ এ ভেরিয়েবল কস্ট অফ টাকা 30 and which sells 40 per unit, হ্যাঁ? Budgeted fixed cost 70,000, budgeted sales 8,000 unit, and calculate the break even point and margin of safety. পারবেন করতে? না দেখে, হ্যাঁ স্যার। না দেখে করতে পারবেন? পারবো স্যার। তাহলে করেন। হ্যাঁ, করেন। 5 মিনিটস টাইম আপনাদের, হ্যাঁ?
স্যার ডান। করছেন অঙ্কটা কেউ? হ্যাঁ স্যার করছি। আচ্ছা বলেন তাহলে, এখানে ব্রেক ইভেন পয়েন্ট কত? স্যার প্রথমে হচ্ছে ব্রেক ইভেন পয়েন্ট আমি 7,000 পেয়েছি। টোটাল ফিক্সড কস্ট থেকে হচ্ছে কন্ট্রিবিউশন পার ইউনিট আমি ভাগ করে, কন্ট্রিবিউশন পার ইউনিট পেয়েছি হচ্ছে সেলস থেকে ভ্যারিয়েবল কস্ট মাইনাস মাইনাস করে 10 ইউনিট এসেছিল আমার। তাহলে 70 থেকে আমি 10 ইউনিট যদি ভাগ করি তাহলে 7,000 ইউনিটস আসে। এরপর হচ্ছে মার্জিন অফ সেফটি বের করতে বলেছে। আমার এখানে বাজেটেড সেলস দেওয়া আছে 8,000 ইউনিটস, আর আমি ব্রেক ইভেন পয়েন্টে পেয়েছি 7,000 ইউনিটস। 8,000 থেকে 7,000 ইউনিটস মাইনাস করলে আমি 1,000 ইউনিটস মার্জিন অফ সেফটি পাই। এরপর হচ্ছে আমি যখন এটাকে পার্সেন্টেজে নিব তাহলে আমার মার্জিন অফ সেফটিকে আমি বাজেটের সেলস দিয়ে ভাগ করলেই আমার আসে হচ্ছে 12.5%। সো সবার সাথে মিলছে যারা করছেন? অনেকেই তো ফাঁকিবাজ আছেন, করেন নাই, আমি শিওর। জি স্যার, মিলছে মিলছে। ওকে, সো আমাদের নেক্সট, এটা তাহলে এত টাইম দিলাম না, নেক্সটে চলে যাই। চেঞ্জ ইন সেলিং প্রাইস, একটা ম্যাথ আছে। সেলিং প্রাইস যদি চেঞ্জ হয় তাহলে কি হবে? স্টোমার কেকস এন্ড লিমিটেড বেকস এন্ড সেলস এ সিঙ্গেল টাইপ অফ কেক। হ্যাঁ, তারা একটাই টাইপের কেক সেল করে এবং এটা প্রডিউস করে। দ্য ভেরিয়েবল কস্ট অফ প্রোডাকশন ইজ 0.15 পার কেক। তার মানে একটা ভেরিয়েবল কস্ট আমরা পেয়ে গেলাম 0.15 পার কেক, and the customer sales price 0.25 per cake. Fixed costs are 2,600 per month. দেখেন, এটা একটা ইম্পর্টেন্ট ইস্যু, এটা কিন্তু পার মান্থ। হ্যাঁ, আচ্ছা। And the annual profit for the company at the current sales volume is 36,000. এটা হচ্ছে annual profit। এক জায়গায় ইনফরমেশন দিছে মান্থলি বেসিস, আরেকটা জায়গায় ইনফরমেশন দিছে yearly basis. The volume of sales demand is constant throughout the year. সারা বছর ধরে সেলস ডিমান্ড সেম থাকে। The sales manager wishes to raise the sales price to 29 পয়সা, যেটা এখন আছে 25 পয়সা, না 0.04 সে বাড়াইতে চাচ্ছে। But consider that a price rise will result in some loss of sales. কিছু সেল কমে যাওয়ার চান্স আছে, সেল ডিক্রিজ করবে। Ascertain the volume of sales required each month to maintain current profitability if the sales price rise to 0.29. পারবেন করতে অঙ্কটা? পারবেন না? মাই অডিবল? সবাই শুনতেছেন? জি স্যার।
আজান হচ্ছে তো, আমি একটু পজ দিই। আজান শেষ হলো মাত্র। সো আমাদের কি করতে হবে? চেঞ্জ ইন সেলিং প্রাইস হলে কি হয়? আমরা এখানে সিভিপি অ্যানালাইসিস দিয়ে আমাদের প্রফিট টার্গেট যেটা আছে সেটা ধরে রাখার জন্য আমরা এখন কি করতে হবে? সার্টেন দ্য ভলিউম অফ সেলস, আমরা কত সেল করতে হবে, কত ইউনিট সেল করতে হবে, তাই না? So, এখানে মান্থলি ফিক্সড কস্ট কত টাকা দেয়া আছে? 2600। 2600 স্যার। 2600। আর আমাদের মান্থলি যে প্রফিট দেখাইছে সেটা কত? এটা যে অ্যানুয়াল দেখাইছে বছরে 36,000, বস তাহলে মাসে 3,000। 3000। তার মানে আমরা কারেন্ট মান্থলি কন্ট্রিবিউশন আমরা কত পাই সেখান থেকে? 5600 টাকা না? 2600 আর 3000। 3,000। এই যে 2600 এবং 3000 দুইটা মিলে 5600 টাকা আমাদের কন্ট্রিবিউশন। এখন আমরা নতুন ফরম্যাটে আসলে পার ইউনিট কন্ট্রিবিউশন কত? 0.29 আমাদের সেলস প্রাইস না? আর জি, আমার 0.29। ভেরিয়েবল কস্ট কত পার ইউনিট? 0.15, 15। তাহলে আমার পার ইউনিট কন্ট্রিবিউশন কত হয়? তো 0.14। 14.14। হ্যাঁ, তাহলে এইখানে আমি যদি এই কন্ট্রিবিউশনকে, টোটাল কন্ট্রিবিউশনকে পার ইউনিট কন্ট্রিবিউশন দিয়ে ভাগ দেই, তাহলে তো আমার ইয়েটা বের হয়ে যাওয়ার চান্স আছে না? 5600 ডিভাইড বাই 0.14 কত হয়? চল্লিশ 40,000। হাজার 40,000 কেক। তাহলে আমাদের এই 40,000 কেক তৈরি করতে হবে এবং বেচতে হবে। এই যে নেক্সট যদি আমরা প্রাইস চেঞ্জ করি, কারণ আমি একটা টার্গেট প্রফিট সেট করে দিলাম আজকে, আমাকে বলে দিছে যে এই যে প্রফিটটা আছে আমি যদি সেমটা ধরে রাখতে চাই, তার মানে আমার টার্গেট প্রফিট তাহলে কত? 2600 টাকা, সরি 3000 টাকা পার মান্থ। আর আমার যেহেতু 2600 টাকা অলরেডি ফিক্সড কস্ট আছে, আর এটার সাথে যদি আমি 3000 টাকা যেটা টার্গেট প্রফিট, এটা 5000ও হইতে পারে। তাহলে এখন যদি 5000 বলে, 5000 টাকা টার্গেট প্রফিট, তাহলে 5000 মানে 7600 হয় না? 7600-কে যদি 0.40 দিয়ে ভাগ দেই, 0.14 দিয়ে ভাগ দেই, সরি, তাহলে কত হয়? 0.14 দিয়ে ভাগ দিলে 7600-কে 54,286। 52,286। তার মানে হচ্ছে আমার এখন টার্গেট প্রফিট আমাকে বলে দিচ্ছে যে এখন যেটা আছে সেটাই কন্টিনিউ করতে হবে, মানে সেটাই রাখতে হবে। এজন্য আমি 3000 ধরছি। অথবা আমাকে এখন যদি বলে দিত আমি আরো 5000 টাকা প্রতি মাসে প্রফিট করতে চাই, তাহলে আপনার এখন তাহলে কতগুলো প্রডিউস করতে হবে এবং সেল করতে হবে?
তখন আপনার 5,000 প্লাস হচ্ছে এক্সিস্টিং যেটা ফিক্সড কস্ট আছে সেইটা নিয়ে নেবেন, সেটা যোগ করে আমার কন্ট্রিবিউশন, টোটাল কন্ট্রিবিউশনটা বের হবে। ওকে। স্যার যেহেতু এখানে আপনার টার্গেট প্রফিট দেওয়া নেই, এই জন্য আমি অ্যানুয়াল সেলসটাকে ভেঙে মান্থলিতে নিয়ে তারপর হচ্ছে কি কারেন্ট মান্থলি কন্ট্রিবিউশনটা বের করছি। আমরা এটা কি করলাম? আমাদের কি প্রফিটের কথা বলছি, অ্যানুয়াল প্রফিট ফর দ্য কোম্পানি এট দ্য কারেন্ট সেলস বলছে, তো কারেন্ট সেলস এর ইনফরমেশন না, প্রফিটের ইনফরমেশন দেয়া, তাই না? হ্যাঁ স্যার। আপনি তো এই যে 36,000 যেটা দেখাচ্ছে সেটা তো প্রফিট ইয়ারলি। ও হ্যাঁ স্যার, থ্যাংক ইউ স্যার। মানে আপনি ভাবছেন সেলস এর ইনফরমেশন দিয়ে রাখছে না, হ্যাঁ এটা স্যার, হবে ভালো করে বুঝে নিন। annual profit for the company at the current sales volume. ওকে, কনফিউশন ক্লিয়ার? ওকে, দেন আমরা আমাদের পরের টপিকসে চলে যাই। আচ্ছা, আমাদের যদি বলে যে টোটাল ভেরিয়েবল কস্ট ইকুয়াল টু হচ্ছে 100 টাকা, টোটাল ফিক্সড কস্ট ইকুয়াল টু হচ্ছে 50 টাকা, তাহলে টোটাল কস্ট দাঁড়ায় কত? 150 স্যার। 150। আর সেলস যদি বলে 170 টাকা, তাহলে এখানে কন্ট্রিবিউশন বের করুন, পারবেন? কন্ট্রিবিউশন কত? 70 টাকা। বাকিরা বুঝছেন? জি স্যার, 70 টাকা। জি 70 টাকা। মানে এরকম একটু ঘুরায় পেঁচায় আপনাদের কোশ্চেন আসতে পারে যে প্রফিটটা দেখাইলই না আপনাকে, বাট ইনফরমেশন এমন ভাবে দিল আপনি প্রফিট বের করে ফিক্সড কস্টের সাথে যোগ করে কন্ট্রিবিউশনটা বের করে ফেলতে পারবেন। সো এরকম টেকনিক্যাল ছোটখাটো ক্রিটিক্যাল আনসার আসতে পারে, কোশ্চেন আসতে পারে। অনেকে জিজ্ঞেস করে কোশ্চেন কি আসবে, সেজন্য বললাম। সো আমাদের ব্রেক ইভেন চার্ট, এই চার্টটা আপনারা এর আগে কেউ দেখছেন আপনাদের গ্রাজুয়েশনের সময়? জি স্যার, ছিল। ছিল। হ্যাঁ স্যার। কার ছিল? মিস্টার রফিকুল ইসলামের, জি তাই স্যার। না? তাহলে রফিকুল ইসলাম সাহেব, আপনি আমাকে একটু বুঝাইতে পারবেন এটা একটু, এই এ- চার্টটা একটু এক্সপ্লেইন করেন। আহ, এখানে দুইটা লাইন, মেজর যে দুইটা লাইন, একটা আপনার কোয়ান্টিটি আছে আর একটা সেলস আছে। মানে এটা একটা লাইন, এটাকে প্রাইস লাইন বলে, তাই তো? জি স্যার। পি মানে এটা হচ্ছে রেভিনিউ অর প্রাইস লাইন, কস্ট লাইন, হোয়াট এভার দ্য সে, মানে এটা হচ্ছে অ্যামাউন্টে প্রকাশ করে। আর এটাকে কি বলে? এই আর লাইনটা কি বলে? নিচের লাইনটা এটা হচ্ছে কোয়ান্টিটি। কোয়ান্টিটি লাইন, কিউ লাইন। এটা পি লাইন, পিও বলে, কিউ বলে। আচ্ছা, এই দুইটা লাইন, এটা হচ্ছে ভার্টিক্যাল লাইন আর এটা হচ্ছে হরিজন্টাল লাইন। তাহলে এখানে যে স্টার্টিং পয়েন্ট, সেটা কিসের 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 স্টার্টিং পয়েন্ট? এখানে নো সেলস। নো সেলস পয়েন্ট মানে জিরো, তার মানে এটা থেকে আর্নিংস আসবে, মানে সেলস, না নো স্যার। সেলস হলে কোনো রেভিনিউ আসবে? না তাহলে স্যার, কিন্তু রেভিনিউ এখানে লাইন স্টার্টেড ফ্রম দিস জি পয়েন্ট স্যার, না? নো রেভিনিউ, কিন্তু কস্ট আছে, আপনার একটা মিনিমাম কস্ট থাকে, এখানে ফিক্সড কস্ট থাকে। আচ্ছা, রেভিনিউর ক্ষেত্রে, রেভিনিউ যেহেতু শূন্য ইয়েতে, মানে শূন্য কোয়ান্টিটিতে, তাহলে রেভিনিউ শূন্য, তার মানে জিরো থেকেই রেভিনিউ লাইন স্টার্ট হবে।
But cost line, cost line basically started from the starting point of fixed cost. So this is the fixed cost line. কারণ আপনি যদি একটাও সেল না করেন, খরচ কিন্তু আপনার এটা দেয়াই লাগবে, এই পর্যন্ত খরচ আপনাকে যেতেই হবে। সো total cost line started from the starting point of কি fixed ফিক্সড cost. কস্ট। Yes, so fixed cost is continuously same for whole over the or a certain level of activities. যে 10,000 ইউনিট পর্যন্ত ফিক্সড কস্ট সেম, তো এটা 1 2 3 4 5 6 এবার 10,000 হইতে পারে এই পর্যন্ত। তো এটা হচ্ছে ফিক্সড কস্ট স্টার্টেড ফ্রম দ্য পয়েন্ট অফ টোটাল কস্ট স্টার্টিং পয়েন্ট, একই কথা। দেন আমাদের ভেরিয়েবল কস্টের নেচার কি? যদি আমার একটাও প্রোডাকশন তৈরি না হয় তাহলে কি আমার খরচ আছে, ভেরিয়েবল কস্ট আছে? না, কোনো ভেরিয়েবল কস্ট নাই, শুধুমাত্র ফিক্সড কস্টটা থাকবে। তো এইখান থেকে মানে জিরো স্টার্টিং থেকেই আমার ভেরিয়েবল কস্ট স্টার্ট হবে। এই যে এটা হচ্ছে ভেরিয়েবল কস্ট। এখন ফিক্সড কস্ট লাইন থেকে টোটাল কস্ট যেটা আসছে সেটা একটু ডাউনওয়ার্ড স্লোপিং হবে ডে বাই ডে, বা প্রাইস বাই সেলস বাই সেলস, বেশি সেলস হলে বেশি ডাউনওয়ার্ড স্লোপিং হবে। আর যেটা টোটাল রেভিনিউটা হবে আপওয়ার্ড। তো ওই দুইটার মধ্যে যে ইন্টারসেক্ট পয়েন্ট, বেসিক্যালি দিস ইজ কি ব্রেক ইভেন পয়েন্ট। তো এটাই হচ্ছে ব্রেক ইভেন পয়েন্ট। এখন এই যে এই অংশ আমি যদি ধরি, সাপোজ আমার টোটাল রেভিনিউ কত, টোটাল রেভিনিউ হচ্ছে এইটা, তাই না? এইটা। আর এই পয়েন্টে টোটাল কস্ট কত, এইটা, তাই না? এটা হচ্ছে রেভিনিউ আর এটা হচ্ছে কস্ট। তাহলে রেভিনিউটা হচ্ছে ধরেন 10 টাকা আর কস্ট হচ্ছে 12 টাকা। তাহলে এই যে এই অংশটুকু, এটা হচ্ছে লস। এটা কত হবে? 2 টাকা লস। 2 টাকা লস হবে। সো এই রেড পয়েন্টটাই হচ্ছে বেসিক্যালি লস, আর এই গ্রিন ব্লু পয়েন্টটাই হচ্ছে প্রফিট। প্রফিট। তো বিফোর ব্রেক ইভেন পয়েন্ট there is a chance to make loss, and after break even point will earn profit for the organization. সো আপনারা ব্রেক ইভেন চার্টটা মোটামুটি বুঝছেন সবাই? বুঝছেন না বুঝেন নাই? হ্যাঁ স্যার, বুঝতে পারছি। এবার এখানে আপনাদের বইতে ব্রেক ইভেন চার্টের উপর একটা ম্যাথ দেয়া আছে, এ ওয়ার্ক এক্সাম্পল। এটা করতে পারবেন? এটা এই যে সেম জিনিস আমি যেটা স্টার্ট করছি, এখানে বাজেটেড প্রফিট এটাও আছে। আচ্ছা, যেটা ওরা করছে, এরা আবার এই অংশটাকে, এই যে এইটাকে একটা রাখছে, এই টোটাল কস্ট থেকে টোটাল রেভিনিউ যেটা, এইটাকে ওরা বাজেটেড প্রফিট ধরছে। হ্যাঁ, বাজেটেড প্রফিট। আর এই টোটাল কস্ট থেকে ফিক্সড কস্ট লাইন পর্যন্ত এই যে এই অংশটুকু তারা হচ্ছে বাজেটেড ভেরিয়েবল কস্ট ধরছে, বাজেটেড ভেরিয়েবল কস্ট। হ্যাঁ, আর এইখানে বাজেটেড ফিক্সড কস্ট, এই তিনটা ইনফরমেশন। এখন যদি এখানে তিনটা থাকে, ধরেন এইটুকের মধ্যে না, এটা ধরেন এ, এটা বি, এটা সি, এটা ডি। সো হোয়াট ইজ কোশ্চেন আসছে, হোয়াট ইজ বাজেটেড ফিক্সড কস্ট? কি বলবে? তিনটা
এমসিকিউ দেয়া আছে ডি প্লাস সি বি মাইনাস এ 3 এ প্লাস বি 4 হচ্ছে বি প্লাস সি। এখন বলেন উত্তর কোনটা? এ প্লাস বি নাম্বার 3। সবাই এগ্রিড? ভাই আপনাদের এইরকম সেলফ টেস্ট আছে? এখন অনেকেই ঘুমায় গেছেন অন করে, এরকম কে কে আছেন? স্যার প্রশ্নটা আরেকবার বলেন, প্রশ্নটা। বাজেটেড এই এর আগে 3 নাম্বার আনসার কে বলছেন? স্যার আমি বলছি। রফিকুল ইসলাম, আপনি বলেন, বুঝিয়ে দেন এটা। প্রথমত স্যার এখানে 3টা স্ল্যাব করছে এবং এগুলাকে পয়েন্ট আউট করছে এ বি সি ডি দিয়ে। আপনি যদি ব্রেক ইভেন চ্যাটটা ভালোভাবে বুঝেন তাহলে দেখবেন টোটাল টপে আছে টোটাল রেভিনিউ। এই পোর্শনটাতে স্যার ধরছে ডি, এবং রেভিনিউর পরে প্রফিটের নিচে ওই পয়েন্টটাকে স্যার ধরছে সি। এখান থেকে ফিক্সড কস্ট পর্যন্ত, প্রফিটের ওই লাইন থেকে সি থেকে ফিক্সড কস্টের আগ পর্যন্ত এই এই পয়েন্টটাকে, এই অংশটুকু ধরছে ভেরিয়েবল কস্ট, যেটাকে বি দ্বারা প্রকাশ করছে। এবং নিচ থেকে ফিক্সড কস্ট যেটুকু আছে এটাকে ধরছে, মানে এ পয়েন্ট ধরছে লাস্টেরটা, আর ফিক্সড কস্টের ওই লাইনটাকে ধরছে বি। তো এখানে আনসার স্যার কোশ্চেন করছে যে ফিক্সড কস্ট কত, কোন পোর্শনটুকু হবে, তাহলে ডেফিনেটলি এ প্লাস বি হবে। বুঝছেন মিস্টার, কি জানি কে কোশ্চেন জি করেছেন, কে? জি জি, ঠিক আছে ঠিক আছে। শুধু ডক্টর এম ফিক্সড কস্ট সুমন হুসাইন। আপনার নামের প্রশ্ন। আগে ডক্টর কেন? পিএইচডি করছেন নাকি? জি পিএইচডি আছে স্যার। ও আচ্ছা। কোথা থেকে? রাজশাহী থেকে, রাজশাহী ইউনিভার্সিটি। ও, আপনাদের এই সাবজেক্ট এক্সামশন নাই? এক্সামিনেশন আছে, বাট ওয়েট করতে হবে তো। ও, সো ব্রেক ইভেন চার্টে এভাবে পয়েন্ট আইডেন্টিফাই করে আপনার এমসিকিউ আসতে পারে এক্সামে। ওকে, আপনারা আপনাদের সেলফ টেস্ট এমসিকিউ যেগুলো আছে সবগুলো একটাও যেন আপনার করেন নাই বা আপনি চিনেন না এরকম যেন না হয়। আর এখন তো কোশ্চেন বানানো ইজি। আপনি ব্রেক ইভেন চার্ট দিয়ে যদি চ্যাট জিপিটি তে বলেন যে তুমি কয়েকটা কোশ্চেন আমাকে বানায় দাও, একটু ক্রিটিক্যাল হবে, একটু টেকনিক্যাল হবে, দেখবেন যে সে কোশ্চেন টোশ্চেন বানায় আপনার আনসার সহ দিয়ে দিতেছে। তো এখনকার পৃথিবী খুবই ইজি। আপনি যদি চান আপনি শিখবেন, তাহলে এটা খুবই পসিবল একটা জিনিস, শিখা কোনো ব্যাপারই না। আপনাদের বইতে পেজ নাম্বার 363 দেখেন একটা ইন্টারেক্টিভ কোশ্চেন দিয়ে রাখছে ব্রেক ইভেন চার্টের। ম্যাচ দ্য ফলোইং লেভেলস টু এ বি সি অ্যান্ড ডি মার্কড অন দ্য ব্রেক ইভেন চার্ট। এখানে 4টা তথ্য দেয়া আছে, হ্যাঁ? বলেন, আছে আপনাদের সামনে বইটা? জি স্যার হ্যাঁ স্যার। বই আছে। পেজ নাম্বার 363। বলেন এখানে এতে মানে বাজেটেড ফিক্সড কস্ট কোনটা এখানে? পোর্শন ডিটা, পোর্শন ডি। প্রশ্ন জি, ঠিক আছে। বাজেটেড ফিক্সড কস্ট ডি। আচ্ছা, জি। তাহলে এর পরেরটা কি, মার্জিন অফ সেফটি কোনটা? পোর্শন বি। মার্জিন অফ সেফটি কি পোর্শন বি হবে? এ এ না স্যার, এ হবে। আর এরপরে কি, বাজেটেড প্রফিট কোনটা? বি এটা বি আর হবে। যেটা বাকি থাকে সেটা তো সি দেখাই সি। যাচ্ছে। দেখছেন, তাহলে আমরা কিন্তু এই চার্ট থেকে
আমরা কিভাবে আনসার করতে হবে আমরা অলরেডি শিখে গেছি। আশা করি এইটা কারো কোনো প্রবলেম হবে না। এখানে দুই একটা থিওরি আবার বলে রাখছে, লিমিটেশনস অফ ব্রেক ইভেন অর সিভিপি অ্যানালাইসিস এন্ড ব্রেক ইভেন চার্ট। কিছু লিমিটেশনস আছে। প্রথমটা বলছে এটা একটা সিঙ্গেল প্রোডাক্টের জন্য করা যায়, অ্যাপ্লাই করা যায়, or a constant mix of group of product. A break-even chart may be time consuming to prepare. এটাও একটা ডিসঅ্যাডভান্টেজ না, লিমিটেশন। It assumes fixed costs are constant at all level of output. আচ্ছা, it assumes, আচ্ছা এটা বুঝতেছেন তো না? জি It স্যার, জি স্যার। assumes that sales price are constant at all level of output. Yes, এটাও একটা লিমিটেশনস আছে আছে এখানে। সেলস লেভেল কি সবসময় সেম হইতে পারে? আমার তো কাস্টমার যদি পাইকারি কিনে একরকম সেল, যে খুচরা কিনবে আরেক রকম সেল, আমার ডিলারদের প্রাইস একরকম, মানে বিভিন্ন টাইপসের হইতে পারে না? বাল্কে কিনলে একরকম। তো এইটা কনস্ট্যান্ট ধরা হয়েছে না। ইট এজিউমস প্রোডাকশন এন্ড সেলস আর সেম, ইনভেন্টরি লেভেলস আর ইগনোরড। বুঝছেন? ইনভেন্টরি লেভেল বলে একটা কথা আছে, এটা কিন্তু জানে না। যা প্রোডাক্ট কোড প্রডিউস করছেন তাই সেল করে দিছেন, এটা এজাম্পশন ধরে নেওয়া আছে। It ignores the uncertainty in the estimates of sales price, fixed cost and variable cost per unit. ওকে, তাহলে আমরা আমাদের টপিকসের মোটামুটি ইজি টপিকগুলো কমপ্লিট করে ফেললাম। এইটুক পর্যন্ত যদি আপনার আন্ডারস্ট্যান্ডিং ঠিক থাকে তাহলে আমরা লিমিটিং ফ্যাক্টর অ্যানালাইসিসের ভিতরে ঢুকতে পারবো এবং আপনারা বুঝতে পারবেন। এটুক পর্যন্ত বুঝেন নাই কোনো একটা অংশ, যিনি শুনেছেন, যারা ঘুমাইছেন তাদের কথা বলছি না, যে শুনছেন বুঝেন না এরকম কেউ আছেন? এবং কোন স্পেসিফিক কিছু বুঝেন নাই সেটা একটু বলেন। সবাই বুঝছেন? জি স্যার, ওকে। স্যার আগে একটা ম্যাথে একটু কনফিউশন ছিল স্যার। রফিকুল ইসলাম বলেন। স্যার এর আগের ম্যাথটা এটা তো যে একটা মেয়ে বললো না কিভাবে করা হয়েছে, একেবারে ইজি ম্যাথ, স্যার এটাই তো মনে এর হয়। এর পরেরটা এইটা প্রফিট টার্গেটের, এটা তো করি নাই মনে হয়। এটা তো আমাদের প্রফিট টার্গেট দিয়ে দিছে আর কি। আপনি ফিক্সড কস্টের সাথে একটা ইয়ে বের করে, মানে প্রফিট যোগ করে কন্ট্রিবিউশন বের করে ফেলবেন, মেবি। তাহলে রিকোয়ার্ড কন্ট্রিবিউশনটা বের হয়ে গেল। না স্যার এটা না, মনে হয় মেবি এর আগেরটা, মানে ওই যে ইয়েটা, এই যে এটা মার্জিন অফ সেফটির এটা। আগেরটা স্যার, হ্যাঁ, এর আগেরটা স্যার। নাকি কেকেরটা? স্যার এটা স্যার। এটাতে কি বুঝেন নাই? স্যার দ্বিতীয় পোর্শনটা প্রথমে বুঝছিলাম, এই যে কিভাবে 5600 এটা বের হয়েছে এটা বুঝছি, কন্ট্রিবিউশন এর পরের অংশটা বুঝি নাই। টোটাল কন্ট্রিবিউশন তো আপনি বুঝে গেছেন, এরপরে পার ইউনিট কন্ট্রিবিউশন দিয়ে যদি ভাগ দেন তাহলে তো টোটাল নাম্বার অফ ইউনিট চলে আসে। তাহলে পার ইউনিট কন্ট্রিবিউশন কিভাবে বের করতে হয়? কারেন্ট মার্কেট প্রাইস, মানে সে তারা বলছে 0.29-এ তারা সেলস প্রাইসটা নিবে। আর যেহেতু ফিক্সড কস্ট, কি বলে, ভেরিয়েবল কস্ট দেয়া আছে, ভেরিয়েবল কস্ট কত দেয়া আছে? ভেরিয়েবল কস্ট দেওয়া আছে 0.15। 0.15। তাহলে পার ইউনিট কন্ট্রিবিউশন কত? 0.14। 14। তাহলে টোটাল কন্ট্রিবিউশনকে যদি আপনি পার ইউনিট কন্ট্রিবিউশন দিয়ে ভাগ দেন তাহলে আপনার নাম্বার অফ ইউনিট চলে আসে সেলস। তো আমি টোটাল কন্ট্রিবিউশন, টার্গেটেড কন্ট্রিবিউশন আমার 5,600, যেহেতু কারেন্ট লেভেল অফ প্রফিট আমাকে মেনটেন করতে হবে, তাহলে টার্গেটেড কন্ট্রিবিউশন হচ্ছে 5,600। আর এটাকে যদি আমি 0.14 দিয়ে ভাগ দেই, মানে পার ইউনিট কন্ট্রিবিউশন দিয়ে, তাহলে আমার 40,000 ইউনিট সেল করতে হবে যদি আমি এই প্রফিটটা ধরে রাখতে চাই, 3,000 টাকা পার
মান্থ 36,000 টাকা পার ইয়ার। ওকে। ওকে স্যার, ওকে স্যার, বেসিকটা বুঝছি, বাকিটা প্র্যাকটিস করলে ইনশাল্লাহ পারবো। হুম। সো আমরা মনে হয় একটা ব্রেক দিতে পারি, এরপরে এসে ঠান্ডা মাথায় বাকিটা শেষ করে ক্লাস শেষ করে দিব, হ্যাঁ? ওকে, থ্যাংক ইউ লিমিটিং স্যার। ফ্যাক্টর অ্যানালাইসিস। আচ্ছা, তাহলে এখন কয়টা বাজে? 26। এখন বাজে হচ্ছে 5:27। তাহলে আমরা কতক্ষণ ব্রেক দিতে পারি? নামাজ কয়টায়, মাগরিবের নামাজ? স্যার 6:42। 6:42। তাহলে আমরা যদি 6টাতে শুরু করি, 40 মিনিটে আমরা শেষ করে দিতে পারবো। 40 মিনিটে আমার মনে হচ্ছে টানা ধরলে শেষ করে দেয়া যাবে। আচ্ছা ঠিক আছে, তাহলে 5:55 পর্যন্ত আমরা এখন ব্রেক নিচ্ছি। ঠিক আছে, 55তে আবার সবাই চলে আসেন। তাহলে আমরা ওই মাগরিবের নামাজের আগেই শেষ করে দেওয়ার ট্রাই করবো, হ্যাঁ? ওকে স্যার। আপনারা আছেন সবাই? শুরু করি না? So limiting factor, a limiting factor or key factor is anything which limits the activity of an entity. তার মানে এটা এমন একটা ফ্যাক্টর যেটা আপনাকে লিমিট করে দিবে, আপনি যা ইচ্ছা তা করতে পারবেন না ফ্রিডমলি, মানে অ্যাক্টিভিটিস কে লিমিট করে দিচ্ছে।
তো আমরা এর আগে বলছিলাম যে যদি আপনার দরকার হয়, ধরেন 100 কেজি র মেটেরিয়ালস আপনার কাছে আছে, বা আপনি পাবেন হচ্ছে অনলি 90 কেজি। সো এখন আপনাকে এটা একটা লিমিট করে দেওয়া হয়েছে যে হ্যাঁ, আমি পুরোটা পাচ্ছি না যেটা আমার দরকার, ডিমান্ড যা সেই অনুযায়ী পাচ্ছি না, তাহলে এটা একটা লিমিটিং ফ্যাক্টর। সো আমাদেরকে ফার্স্ট হচ্ছে আইডেন্টিফাই করতে হবে হুইচ ইজ লিমিটিং ফ্যাক্টর। এখানে অনেক কিছু থাকবে, আমরা আহ বিভিন্ন জিনিস অ্যানালাইসিস করে লিমিটিং ফ্যাক্টরটাকে আগে আইডেন্টিফাই করব। সো লিমিটিং ফ্যাক্টর অ্যানালাইসিস এন্ড রেস্ট্রিক্টেড ফ্রিডম অফ অ্যাকশন। রেস্ট্রিক্টেড ফ্রিডম অফ অ্যাকশন, এখানে আরেকটা ব্যাপার আছে যে আপনি লিমিটিং ফ্যাক্টরকে আইডেন্টিফাই করলেন, এখন দেখা গেল যে প্রোডাক্ট এ তে, আরে কি বলে, এ, এ বি অ্যান্ড সি তিন ধরনের প্রোডাক্ট হয়, হ্যাঁ। এখন আপনি দেখলেন এ তে কন্ট্রিবিউশন হচ্ছে 10 টাকা, বি তে হচ্ছে 20 টাকা, সি তে হচ্ছে 10 টাকা, হ্যাঁ, অথবা 12 টাকা, হ্যাঁ, সি তে 12 টাকা। তো এখন আপনার যে লিমিটিং ফ্যাক্টরটা, ধরেন লেবার যদি লিমিটিং ফ্যাক্টর হয়, এ বানাইতে লাগে একটা লেবার, বি বানাইতে লাগে দুইটা লেবার, সি বানাইতে লাগে একটা লেবার, তাহলে পার লিমিটিং ফ্যাক্টরের কন্ট্রিবিউশন এর জন্য কত? 10 টাকা, তাই না? বির জন্য 10 টাকা, আর সি এর জন্য 12 টাকা। তো এইখানে আপনার কাছে কোনটাকে আপনি প্রায়োরিটি দিবেন বলেন প্রোডাকশনের জন্য? স্যার যেটা 12 এটাতে প্রায়োরিটি দিব। মানে এটা আমার প্রোডাকশন পার ইউনিট লিমিটিং ফ্যাক্টরের কন্ট্রিবিউশন বেশি দিচ্ছে ইন কম্পেয়ার টু বাকি দুইটা। তো এখন আমার এইটাতে প্রয়োজন হচ্ছে ধরেন 10,000 লেবার আওয়ার, এইটাতে 2,000 লেবার আওয়ার, আর এটাতে হচ্ছে 3,000 লেবার আওয়ার, হ্যাঁ, এরকম এরকম আমার হচ্ছে দরকার 10,000, হ্যাঁ, 10K। সো সব মিলে আমার টোটাল দরকার হচ্ছে 15,000 লেবার আওয়ার, হ্যাঁ। বাট আপনার কাছে আছে ধরেন 10,000 লেবার আওয়ার। এখন আমি এই 10,000টা যেহেতু এইটা বেশি দিচ্ছে, তাহলে এই 10,000টা পুরোটাই এটাতে দিয়ে দিব, দিয়ে দিলে বাকি দুইটার প্রোডাকশন হবে না, বাট আমার কোম্পানি প্রফিটে যাবে। সো এইখানে কয়েকটা কারণ আছে যে আমি, হ্যাঁ, আমি যা ইচ্ছা তাই করতে পারবো না, আমার যেটা, যেমন রেস্ট্রিক্টেড ফ্রিডম অফ অ্যাকশন, আমি যা ইচ্ছা তাই করতে পারবো না। কেন? কারণ হচ্ছে তিন ধরনের কারণ থাকতে পারে। তিন ধরনের কারণের মধ্যে আপনাদের বইতে দেখবেন তিনটা কারণ হচ্ছে, এক নাম্বারটা হচ্ছে কন্ট্রাক্ট টু সাপ্লাই সার্টেন নাম্বার অফ প্রোডাক্ট। আপনি প্রোডাক্ট এ, বি, সি, এটাতে 500টার জন্য কমিটমেন্ট দিয়ে রাখছেন, এখানে 500টা না, কারো কাছে কমিটমেন্ট দিয়ে রাখছেন এই 500 500 করে 1500 দিতেই হবে। এখন যদি আপনি এটা না দিতে পারেন, আপনি পুরোটাই সি দিয়ে সি তৈরি করে ফেলেন, তাহলে তো আর বি আর এ তৈরি করতে পারছেন না, তাহলে আপনার গুডউইলের একটা সমস্যা আসবে। সো এইখানে আপনি এই রেস্ট্রিক্টেড ফ্রিডম অফ অ্যাকশন, আপনি আগে 500টা করে প্রত্যেকটাতে ডিস্ট্রিবিউট করার পরে আপনি যে প্রায়োরিটি করছেন সি কে আগে দিবেন ফার্স্ট প্রায়োরিটি, এবার আপনি পুরোটা সি কে দেন, বাকিগুলো যদি থাকে তাহলে বি আর এ কে দেন। দিস ইজ রেস্ট্রিক্টেড ফ্রিডম অফ অ্যাকশন, বুঝছেন আপনারা? স্যার বুঝছি, ক্লিয়ার। গুডউইল, এরপরে কন্ট্রাক্ট থাকতে পারে, মেনটেন গুডউইল এবং সার্টেন মার্কেট শেয়ার, হ্যাঁ। আমি এ এ একটা মার্কেট শেয়ার আমি 2% মার্কেট ধরে রাখছি, এখন যদি আমি প্রোডাকশন বন্ধ করে দেই এই অন্যটা প্রফিট বেশি হবে বলে, তাহলে এই ব্যাটটা অন্য কম্পিটিটররা এসে আমার এই 2% নিয়ে যাবে, আমি এই জায়গাটা আর দখল করতে পারবো না। তো আমাকে এই মার্কেট শেয়ারটা যদি ধরে রাখতে হয়, তাহলে আমাকে অবশ্যই কিছুটা হলেও এ তৈরি করতে হবে, বুঝছেন? তাহলে আমার রেস্ট্রিক্টেড ফ্রিডম অফ অ্যাকশন, আমি যা ইচ্ছা তাই করতে পারবো না। নেক্সট ফাইনালি হচ্ছে মেক অর বাই ডিসিশন, অলরেডি আমরা এটা নিয়েও কথা বলছি। আমার ইনসাইডে তৈরি করলে 10 টাকা লাগে, আর বাহির থেকে কিনলে 12 টাকা লাগে। আবার কোনোটা
ইনসাইডে তৈরি করতে 12 টাকা লাগে, বাহির থেকে কিনলে 11 টাকা লাগে। তো এই ক্ষেত্রে আমি আমার যদি লিমিটিং ফ্যাক্টর থাকে কোনো কারণে, তাহলে আমি কোনটা বাহির থেকে কিনবো? প্রথমটা কিনবো না পরেরটা কিনবো বাহির থেকে? স্যার প্রথমটা। কোনটা প্রথম, মানে 10 টাকা যেটা 10 টাকা নিজেরা? স্যার। হ্যাঁ, 10 টাকারটা স্যার। 10 টাকা আমি বানাইলে লাগে, বাহির থেকে কিনলে লাগে 12 টাকা। তার মানে বাহির থেকে কিনার খরচ আমার 2 টাকা বেশি হয়। তাহলে কি আমি বাহির থেকে কিনবো? না না স্যার, না, স্যার। উৎপাদন করবো। তার মানে আমি এটা উৎপাদন উৎপাদন করবো, এটা বাহির থেকে কিনবো, এটাতে আমার 1 টাকা কম খরচ হয় বাহির থেকে কিনলে। সো এটা একটা প্রাইমারি আলোচনা। আমরা ম্যাথ করতে গেলে আরো ইজি হবে জিনিসগুলো, বুঝছেন? তিনটা খুব মোটামুটি একটা ক্রিটিক্যাল আপনারা যদি বুঝে যান তাইলে আমি ম্যাথে চলে যাব। বুঝছেন কিনা? কারো কোনো কনফিউশন আছে কিনা এই তিনটের স্যার মধ্যে? কন্ট্রাক্ট টু সাপ্লাই আ সার্টেন নাম্বার অফ প্রোডাক্ট, এটা আরেকবার বুঝিয়ে দিবেন। ওই যে আপনি গত বছর কন্ট্যাক্ট করে রাখছেন যে নেক্সট ইয়ার, এই বছর বা নতুন বছরে আপনি আসলে কাউকে 10,000 পিস শার্ট বানিয়ে দিবেন। আপনার গার্মেন্টস এর ইন্ডাস্ট্রি আছে, তো এখন আপনি 10,000 পিস শার্ট যদি আগে না দেন ওই বেটাকে, তাহলে তো আপনার গুডউইলের সমস্যা হয়ে যাবে, বা আপনি ওই কন্ট্রাক্টটাকে অনার করতে হবে। তাহলে তার মানে হচ্ছে আপনি ওই শার্টটাতে প্রফিট হোক বা কম হোক বেশি হোক এটা নিয়ে টেনশন করার দরকার নেই। আগে শার্টের ওই সাপ্লাইটাকে এনশিওর করেন, দেন হচ্ছে আপনি ওই যে র্যাঙ্কিং যেটা করছি লিমিটিং ফ্যাক্টরের কন্ট্রিবিউশনের উপর বেস করে সেই র্যাঙ্কিং অনুযায়ী প্রোডাকশন করব। বুঝছেন? হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি, ধন্যবাদ স্যার। ওকে। দেন হচ্ছে লিমিটিং ফ্যাক্টরের একটা ম্যাথ আমরা একটু দেখি না। লিমিটিং ফ্যাক্টর, একটা কোম্পানি দুইটা ধরনের প্রোডাক্ট তৈরি করে, দুই ধরনের প্রোডাক্ট, একটা হচ্ছে এ আর একটা হচ্ছে বি। ইউনিট ভেরিয়েবল কস্ট আর এস ফলোজ। ম্যাটেরিয়ালে বলছে 1 টাকা, সমস্যাটা কি? 1 টাকা আর 3 টাকা। লেবারে বলছে পার ইউনিটে 9 টাকা করে, তাহলে এখানে দুইটা লেবার আওয়ার লাগে আর এটাতে একটা লেবার আওয়ার লাগে না? 18,000। এগুলা কিন্তু ভেরিয়েবল কস্ট, একটা 20 টাকা একটা 13 টাকা। এখন এটা কি বলছে? দ্য সেলস প্রাইস পার ইউনিট ইজ 26 পার এ। তাহলে সেলস প্রাইস 26 সেলস, হ্যাঁ সেলস, আর বি তে কত? 17। তাহলে এখানে কন্ট্রিবিউশন কত হয়? 6 টাকা, আর এটাতে 4 টাকা না? হ্যালো, হ্যাঁ, 4 4। জি স্যার। আপনারা শুনতেছেন তো না? জি স্যার, শুনতেছি স্যার। এরা আবার দিয়েন, মানে না না বুঝলে তো আমি বুঝতেছি না আপনারা শুনতেছেন কিনা। আচ্ছা, ডিউরিং জুলাই 2002 দ্য অ্যাভেলেবল লেবার ইজ লিমিটেড 8,000। তারা এখানে বলে দিছে তার আপনার লিমিটিং ফ্যাক্টর লেবার। তো সুতরাং এখানে আপনারা নতুন করে অ্যানালাইসিস করে লিমিটিং ফ্যাক্টর বের করতে হবে না। তাহলে অ্যাভেলেবল লিমিটিং আর মানে দা লিমিটেড লেবার লিমিটেড টু 8,000। সেলস ডিমান্ড ইন জুলাই ইজ expected to 3,000 unit of A and 5,000 unit of B। তাহলে আমাদের ডিমান্ড কত টোটাল লেবারের? এ তে কয়টা লেবার লাগে? এতে দুইটা লেবার লাগতেছে পার ইউনিটে। তাহলে 3,000 ইন্টু 2 টু ইকুয়াল টু 6,000, ইজ ইট? 6,000। আর পরেরটাতে 5,000 ইন্টু 1, তাহলে ইকুয়াল টু 5,000। তাহলে টোটাল আমাদের কত লাগতেছে? 11,000। আমাদের আছে কতটুক? 8,000। গ্যাপ কতটুক? আমার 3,000। লাগবে লাগবে 3,000। 11,000, আছে 8,000, গ্যাপ হচ্ছে 3,000-এর গ্যাপ। তার মানে এটা লিমিটিং ফ্যাক্টর, আমরা এটা কনফার্ম করলাম, দিস ইজ লিমিটিং ফ্যাক্টর। সো এইটা আমরা এখানে একটা ফার্স্ট স্টেপে অলরেডি এটাকে কনফার্ম করে দিলাম, 3,000 আমার শর্টফল আছে। বুঝছেন? এখন আমাদেরকে কি বলছে, কোশ্চেনে কি বলছে বলেন?
গ্যাপ বুঝে গেছি, আমরা শর্টফল বুঝে গেছি, তার মানে দিস ইজ লিমিটিং ফ্যাক্টর। আমরা এটা প্রুভ করলাম, ফার্স্ট স্টেপের কাজ শেষ। এবার দ্বিতীয় স্টেপ আসি। বিফোর দ্যাট আমরা আমাদের রিকোয়ারমেন্টটা পড়ি। প্রফিট ম্যাক্সিমাইজেশন প্রোডাকশন মিক্স, আমি বলছিলাম অপটিমাম প্রোডাকশন মিক্স বলছিলাম এর আগে, হ্যালো, অথবা প্রফিট ম্যাক্সিমাইজেশন প্রোডাকশন মিক্স, দুইটা সেমই কথা। মানে আপনার এমন একটা কম্বিনেশন আপনি সাজেস্ট করবেন যেখানে সবচাইতে বেশি প্রফিট হবে, এর চাইতে আর বেশি প্রফিট হওয়ার কোনো সুযোগ নাই। সেটাকে প্রফিট ম্যাক্সিমাইজিং প্রোডাকশন মিক্স বলে, অথবা অপটিমাম প্রোডাকশন মিক্স। ঠিক আছে? assuming that monthly fixed cost 20,000 টাকা and that no inventories are held. তো এইখানে আমাদের নেক্সট স্টেপের কাজ কি হবে বলেন তো? বলেন। আমার পার ইউনিট লিমিটিং ফ্যাক্টরের কন্ট্রিবিউশন বের করতে হবে, করে আমি একটা র্যাঙ্ক করব যে আমার কোনটাকে আমি প্রায়োরিটি দিব প্রোডাকশনের জন্য। এটুক তো বুঝছেন? হ্যালো, শুনতেছেন আপনারা? স্যার হ্যাঁ, আমি একটু শুনতেছি। কলটা রিসিভ করি। আমরা কি বুঝতে পারছি আমরা এখন কি করব? আমরা ফার্স্ট স্টেপ হচ্ছে আমরা লিমিটিং ফ্যাক্টর আইডেন্টিফাই করলাম, লিমিটিং ফ্যাক্টর আইডেন্টিফিকেশন। হ্যাঁ, 2 নাম্বার হচ্ছে আমরা প্রায়োরিটি সেট করতে হবে, প্রায়োরিটি অর র্যাঙ্কিং, র্যাঙ্কিং সেট করতে হবে যে আমরা কোনটাকে প্রায়োরিটি দিব। প্রোডাক্ট এ আগে বেশি করব, মানে আগে প্রায়োরিটি দিব প্রোডাক্ট এ কে না বি কে। কিসের উপর বেস করে করব? কোনটাতে কন্ট্রিবিউশন বেশি, কন্ট্রিবিউশন হাই। এখন কন্ট্রিবিউশন হাই প্রোডাক্টের কন্ট্রিবিউশন না লিমিটিং ফ্যাক্টরের কন্ট্রিবিউশন বলেন? লিমিটিং ফ্যাক্টর। লিমিটিং ফ্যাক্টরের কন্ট্রিবিউশন কোনটাতে বেশি। তার মানে এখন আমরা ফার্স্ট স্টেপ জেনে গেলাম, আমাদের লিমিটিং ফ্যাক্টর হচ্ছে লেবার, এবং মিস্টার মানে এ প্রোডাক্টের মধ্যে লেবার লাগে 2 আওয়ার, লিমিটিং ফ্যাক্টর হচ্ছে লেবার, লেবার। আর এ তে লাগে 2 আওয়ার্স লেবার, এন্ড বি তে লাগে 1 আওয়ার লেবার। হ্যাঁ, তাহলে এ তে টোটাল কন্ট্রিবিউশন কত ছিল আমরা একবার লিখছিলাম না? যদি এটা 26 টাকা কেজি হয়, আর কোম্পানির দাম হয় সেলস প্রাইস, আর এটা যদি 17 টাকা দাম হয়, এর এর কন্ট্রিবিউশন কত ছিল? 6। 6। 6 টাকা, আর এটার আর 4 4 টাকা। টাকা। তাহলে জি। এতে পার লিমিটিং ফ্যাক্টরের কন্ট্রিবিউশন কত? পার লেন্থ 3। 3 টাকা, আর এটার ওটা তো 4ই। 4ই। তার মানে হচ্ছে আমাদের পার লিমিটিং ফ্যাক্টরে বি কন্ট্রিবিউশন বেশি দিচ্ছে, কিন্তু টোটাল কন্ট্রিবিউশন আবার এ বেশি দিচ্ছে, তাই না? তাহলে আমি জি জি বি কে ফার্স্ট প্রায়োরিটিতে রাখতে পারি না র্যাঙ্কিং জি এ? যে আমার জি এ বি হ্যাঁ বি স্যার। যত ডিমান্ড আছে, বি এর ডিমান্ড কত? 5,000। তাহলে আমি 5,000 ইউনিট বি তৈরি করার পরে যদি আমার লেবার থাকে, তাহলে আমি বাকিটা দিয়ে এ তৈরি করব, বলতে পারি না এটা? জি জি হ্যাঁ জি স্যার। 5,000 ইউনিট বি তৈরি করতে লেবারের প্রয়োজন হয় কত, কত আওয়ার? 5000। তাহলে আমার টোটাল আছে কত? 8,000 না?
জি তাহলে স্যার। আর 3000 থাকছে এর জন্য। তাহলে 5,000 যদি আমার চলে যায় তাহলে আর 3,000 থাকে। 3,000টা আমি এ তৈরি করব, তাই না? জি স্যার। এ হ্যাঁ কয়টা স্যার। তৈরি করতে পারবো 3,000 স্যার দিয়ে? 1500। দুইটা করে যদি লাগে তাহলে 1500টা আমি তৈরি করতে পারবো এ। আর বি তৈরি করতে পারবো কয়টা? 5,000। তাহলে এই 5,000-এর বি তে প্রোডাকশন কন্ট্রিবিউশন কত? বি এর কন্ট্রিবিউশন কত? 4 ইন্টু 4, 5,000। 20,000। 20,000। 20,000। আর এর কন্ট্রিবিউশন কত? 1500 ইন্টু হয়। 6। 6 কত? 9,000 জি নাকি? স্যার। তাহলে 29,000 আমার টোটাল কন্ট্রিবিউশন। আমার ফিক্সড কস্ট কত? 20,000। 20,000। তাহলে আমার প্রফিট কত? 9,000 না? জি স্যার। তাহলে আমরা কি বুঝতে পারছি এ পর্যন্ত? জি স্যার, ক্লিয়ার। হ্যাঁ স্যার। সবার কাছে ক্লিয়ার? শুনে যদি আপনারা আগে না মানে মানে আগে যদি না করে থাকেন তাহলে শুনে প্রথম কঠিন মনে হচ্ছিল না? হ্যাঁ স্যার। এখন ক্লিয়ার মনে হয়েছে? তাহলে স্টেপ গুলো হ্যাঁ কি স্যার। কি? ফার্স্ট স্টেপ, 1 নাম্বার স্টেপ, আইডেন্টিফাই লিমিটিং কন্ট্রিবিউশন। ফ্যাক্টর। 2 নাম্বার স্টেপ, কন্ট্রিবিউশন পার লিমিটিং ফ্যাক্টর। 3 নাম্বার, র্যাঙ্কিং অফ প্রোডাকশন। 4 নাম্বার, প্রোডাকশন অ্যান্ড প্রফিট ক্যালকুলেশন, না? সো এইগুলো আপনার এই অঙ্কটার জন্য করা লাগবে। সো আমরা লিমিটিং ফ্যাক্টর বের করা হয় কিভাবে, কিভাবে কন্ট্রিবিউশন পার লিমিটিং ফ্যাক্টর বের করা হয়, কিভাবে প্রফিট বের করা হয় অলরেডি শিখে গেছি। দেখেন আপনাদের স্টেপ মিলে কিনা। আমি আমরা কন্ট্রিবিউশন বের করছি। প্রথমটাতে 26 টাকা প্রাইস ছিল, 20 টাকা কস্ট ছিল, মানে ভেরিয়েবল কস্ট। 6 টাকা কন্ট্রিবিউশন, এটা 4 টাকা। 2 আওয়ার্স, এটা 1 আওয়ার্স। 3 টাকা, এখানে 4 টাকা পার লিমিটিং ফ্যাক্টর কন্ট্রিবিউশন। ওকে, সেখানে সে প্রায়োরিটি দিছে, তাহলে কন্ট্রিবিউশন দেন 20। সো 2, দেন বিকজ কি বলছে এটা, although A's have the higher unit contribution than B, 2 B's can be made in the time it take to make 1 A's. Because labor is in short supply, it is more profitable to make B than A. আমরা যেটা প্রায়োরিটি দিলাম, ঠিক আছে, এই কথাই বলছে। স্টেপ 3-তে কি করছে, আমাদের প্রোডাকশনে যায়, আমি যেহেতু প্রায়োরিটি দিছি ওকে, সে ডিমান্ড করছে 5,000, আওয়ার লাগছে 5,000। আওয়ার এখানে 5,000 লাগানোর পরে আমাদের আর অ্যাভেলেবেল আওয়ার আছে 3,000, আমার টোটাল ছিল 8,000। তাহলে আমি ফার্স্ট প্রায়োরিটি ওকে দিয়েছিলাম সেকেন্ড। তাহলে এইখানে এই 5,000 বি দিয়ে 5,000টা তৈরি করছে। 4 টাকা করে কন্ট্রিবিউশন, 20,000। এ তৈরি করছে 1500টা, 3 টাকা করে, 3,000-কে 9,000, টোটাল 29,000 টাকা কন্ট্রিবিউশন। ফিক্সড কস্ট আছে 20,000, তাহলে আমার প্রফিট হচ্ছে 9,000। ক্লিয়ার? আমাদের মিলে গেছে না সব? হ্যাঁ স্যার। বুঝছেন? দেন হচ্ছে রেস্ট্রিক্টেড ফ্রিডম অফ অ্যাকশন। অলরেডি আমরা কিন্তু বলছি, আমরা আগের অঙ্কটাতে কি করছি, আমরা যা ইচ্ছা তাই করছি। আমি বি কে বলছি পুরোটা প্রোডাকশন হওয়ার পরে আমি এর গুরুত্ব দিব। কিন্তু এখানে যদি একটা বার বসায় দেয়া হইতো যে না, আপনার সব প্রোডাক্ট, যেহেতু আমার আগের একটা কনস্ট্রাকশন মানে আর একটা কমিটমেন্ট দেয়া আছে, সাপ্লাইয়ের কমিটমেন্ট আছে, প্রোডাক্ট বি, প্রোডাক্ট এ এবং বি দুইটাই 4,000 করে প্রডিউস করতে হবে, মাস্ট। তাহলে 4,000-এর জন্য এতে কতটুক লাগে? না, 4,000 না, এটা 2,000, ধরেন 2,000, আর এটাও 2,000। তাহলে এতে লাগছিল, আমাদের আগের আগের অঙ্কের কথা বলতেছি, এতে 2 আওয়ার করে লাগে না? জি স্যার। তাহলে 2,000 ইন্টু 4, 2 আওয়ার কত হয়? 4,000।
4000, 4000 আর লাগে। এখানে 2000 ইন্টু 1 আওয়ার করে লাগে, তাহলে 3000, 2000, তাহলে টোটাল 6000 আওয়ার না, 6000 আওয়ার। আর আমাদের আছে কত, 8000 আওয়ার ছিল না? তাইলে 6000 চলে গেলে আমি এখন এই যে প্রায়োরিটি সেট করলাম, এই 2000 নিয়ে আমি ফ্রিডম নিতে পারবো। এই 2000 এখন আপনি ওই র্যাঙ্কিং অনুযায়ী প্রোডাকশনে দিবেন। বুঝতে পারছেন? বুঝতে জি স্যার। পারছেন কি? হ্যাঁ জি স্যার, জি স্যার। এবার যদি বুঝে থাকেন তাহলে এই অঙ্কটা পড়েন। এই অঙ্কটা পড়ে, এই অঙ্কটা পড়ে বুঝেন কিনা এটাই হবে। আমি এটা অঙ্কটা হয়তো করানোর টাইম থাকবে না, বড় অঙ্ক, এটা বুঝাই দিব। এটা মানে বুঝলেই হবে। এরপরে মেক অর বাই ডিসিশনে যাব। এটা পড়েন অঙ্কটা, হ্যাঁ। পড়ার জন্য আপনাদেরকে 5 মিনিটসের বরাদ্দ দেওয়া হলো। আমরা 6টা 40-এ আলটিমেটলি শেষ করব। পড়ছেন আপনারা? হ্যাঁ স্যার। পড়ে বুঝছেন কিছু? স্যার একটু একটু বুঝছি, পুরোটা না।
আচ্ছা, তাহলে আমি পড়ি। হার্বি is currently preparing its budget for the year ending 30 September 2002. The company manufactures and sells three products, beta, delta and gamma. এগুলো আমাদের সময়ও ছিল এই অঙ্কগুলো। The unit selling price and cost structure each product is budgeted as follows. সেলিং প্রাইস প্রথমটাতে বেটাতে 100 টাকা, ডেল্টাতে 125 টাকা, 124 টাকা আর গামাতে 32 টাকা। ভেরিয়েবল কস্টের একটা ইনফরমেশন দিছে, লেবার, ম্যাটেরিয়াল, ওভারহেড। তাহলে লেবার এখানে, আচ্ছা লেবারের একটা ইনফরমেশন, কোনো ইনফরমেশন নাই। আচ্ছা, তাহলে এখানে ভেরিয়েবল কস্ট গুলো দিয়ে টোটাল ভেরিয়েবল কস্ট হচ্ছে 60 টাকা, 60 টাকা, 120 টাকা। দ্য লেবার রেট ইজ বাজেটেড 6 টাকা করে। তো তাহলে পেয়ে গেলাম 6 টাকা হলে এর লেবার লাগতেছে 4টা, তাই না? এর লেবার লাগতেছে 8টা, তাই না? আর এর লাগতেছে একটা। এখন কি বলছেন? and fixed cost 13 লাখ টাকা পার annum. The company has a maximum production capacity 2,28,000। টোটাল আমার ক্যাপাসিটি হচ্ছে মানে, তাহলে 2,28,000 লেবার। এখন আমার লাগবে কতটুকু? তাহলে এখানে আবার বলছে মিটিং অফ দ্য বোর্ড অফ ডিরেক্টরস হ্যাভ বিন convened to discuss the budget and to resolve the problem as to the quantity of each product which should be made and sold. The sales director presented and the sales result of a recent market survey which reveals that the market demand for the company's product will be as follows. বেটার ডিমান্ড আছে 24,000, ডেল্টার আছে 12,000, গামার আছে 60,000। তাহলে প্রথমটাতে মানে বেটাতে কত করে লাগে? 4টা করে লাগে না? হ্যাঁ আর স্যার। ডেল্টাতে লাগে কয়টা? 8টা করে। 8টা করে। আর গামাতে লাগে 1টা করে। একটা করে। তাহলে 4 24 এটাতে কতগুলো লাগে প্রথমটাতে? 40,000। হ্যাঁ, স্যার 96,000। 96,000, 96,000। আর এটাতে 96, দুইটাতে 96 না? হ্যাঁ স্যার। আর এটাতে 60। এবার সবগুলো মিলে কত? 252,000। 52,000। হ্যাঁ স্যার। আর আমার আছে কতটুকু ক্যাপাসিটি? 2,28,000। 2,28,000। 2,28,000। তার মানে আমার দুই লাখ আঠাইশ 2,28,000 থেকে 2,56,000 থেকে 2,28,000 গেলে কত থাকে? 24,000 স্যার। 24,000 আমার শর্টফল। তাহলে এই শর্টফল আছে মানে আমি আইডেন্টিফাই করলাম দিস ইজ কি লিমিটিং ফ্যাক্টর। ওকে, ফার্স্ট আইডেন্টিফিকেশন ওকে। এবার আসেন, একটু বুঝছেন তো? এবার পরের অংশ পড়ি। The production director proposes that since gamma only contribute 12, গামা কন্ট্রিবিউশন কত ছিল? 12। আর এর কন্ট্রিবিউশন ছিল কত? সেলস প্রাইস অনুযায়ী কত হয়? এর ছিল 64 আর এর ছিল হচ্ছে 40 আর এ 12। হ্যাঁ, তাহলে ওই প্রোডাকশন ডিরেক্টর বলতেছে যেহেতু গামা অনলি 12 দেয়, দ্য প্রোডাক্ট শুড নো লঙ্গার বি প্রডিউসড। গামা তৈরি করা লাগবে না। আপনারা কি এগ্রিড? জি স্যার। না স্যার, গুড। পরে পরে জি আরো স্যার ঘটনা। বলছেন, একটু পরে ডিসএগ্রিমেন্টে আসবেন। ঠিক আছে, দা প্রোডাক্ট কি বললো এরপরে? এরপর the product should no longer be produced and the surplus capacity transferred to the produce additional quantities of beta and delta, যেহেতু ওগুলা বেশি পাই। The sales director does not agree with the proposal. Gamma is considered necessary to complement the product range and to maintain customer goodwill. বুঝছেন? গামা দরকার আছে আপনার প্রোডাক্ট রেঞ্জকে মেনটেন করতে হলে এবং কাস্টমার গুডউইলকে ধরে রাখার জন্য। ইফ গামা ইজ নট অফার্ড, যদি সেল না করা হয়,
the sales director believes that the sales of beta and delta will be seriously affected, মানে ওই দুটোও সেল হবে না। After further discussion, the board decided that minimum of 10,000 of each product should be produced. ওই যে আমরা রেস্ট্রিক্টেড ফ্রিডম, আমি যেটা ইচ্ছা সেটা করতে পারবো না, তাহলে আমি প্রতিটা 10,000 করে আগে তৈরি করে ফেলবো। Then the remaining production capacity would be allocated to the achieved maximum profit possibility. তাহলে এখন আপনাকে, আমরা তো অলরেডি এটার কন্ট্রিবিউশন পাইলাম, তাহলে এটাতে আমাদের কয়টা লাগে, লেবার কতগুলো লাগে, 4টা না? বেটাতে 4টা, ডেল্টাতে 8টা। 8টা, আর এটাতে একটা। একটা। তাহলে এবার হিসাব করেন পার লিমিটিং ফ্যাক্টরের কন্ট্রিবিউশন কোনটাতে কত, এটাতে 10 টাকা, আর এটাতে কত, 8টা 64, 8 টাকা, আর এটাতে 12 টাকা। তাইলে এখন আমার এই সর্বোচ্চ, আমি ফার্স্ট র্যাঙ্কিং কাকে করব, গামাকে, ফার্স্ট সেকেন্ড করব আমি বেটাকে, আর থার্ড হচ্ছে ডেল্টাকে, তাই না? জি জি। এবার আমার এই র্যাঙ্কিং আমি অ্যাপ্লাই করব কখন, আমার ওই যে 10,000 করে প্রতিটা প্রডিউস করার পরে, তাই না? তাহলে জি। বেটা 10K, ডেল্টা 10K, আর গামা 10K। তাহলে সবগুলার প্রথমটা বেটায় কয়টা লাগে, 4টা, বেটা 4টা, এটা 8টা একটা। 8টা একটা। তাহলে এই 4টা কত, 40,000 চলে যাচ্ছে এখানে, আর এটা 80,000 চলে যাচ্ছে, আর এটা 10,000 চলে যাচ্ছে, তাই না? তাহলে টোটাল কত, 1,30,000 চলে যাচ্ছে না? জি। লেবার আমার আছে কতটুক, আচ্ছা 2,28,000। 2,28,000। 2,28,000 থেকে আহ 1,30,000 গেলে কত থাকে, 98,000। 98,000। এবার এই 98,000 কে আমার প্রায়োরিটি অনুযায়ী ডিস্ট্রিবিউট করব। আমার গামা টোটাল রিকোয়ারমেন্ট কত ছিল, গামার রিকোয়ারমেন্ট ছিল 60,000, আমি 10,000 অলরেডি প্রডিউস করে ফেলছি, ওই যে ওখানে চলে গেছে। তাহলে আর বাকি 50,000, 50,000 কে প্রতি রাতে একটা করে লাগলে 50,000 আওয়ার লাগতেছে, তাই না? তাহলে এখন আর 48,000 আওয়ার আছে আমার অ্যাভেলেবেল। এবার আমার প্রায়োরিটিতে সেকেন্ড লিস্টে কে আছে, বেটা। 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 বেটা আমি 10,000 অলরেডি প্রডিউস করে ফেলছি, তাহলে আর বাকি থাকে 14,000। তাহলে 14,000 ইন্টু কত, 4 না? হ্যাঁ স্যার। তাহলে 14,000 4 4 আওয়ার করে কত লাগে, কত আওয়ার হয়, 56। 56 আছে কতটুক, 48। 48। তাহলে আমি 56 পাচ্ছি না, আমি 48,000ই বানাচ্ছি। 48,000 কে যদি 4 দিয়ে ভাগ করা হয় তাহলে কত হয়, 4 × 48, 12,000, তাই না? হ্যাঁ স্যার। তাহলে আমি 12,000, 14,000 ডিমান্ড থাকা সত্ত্বেও 12,000 বেটা তৈরি করতে পারতেছি, ইজ ইট? আর ডেল্টা ডিমান্ড যাই থাকুক না কেন 10,000 পর্যন্তই লিমিটেড, পারছি না। আর গামা পুরোটাই করতে পারতেছি, পারছি। হ্যাঁ স্যার। তাহলে এবার আমাদের প্রোডাকশন মিক্স আমরা পেয়ে গেছি, তাই না? প্রোডাকশন মিক্স পাওয়ার কারণে তাহলে আমার, এবার বলেন গামা আমি কতটুকু করতে পারছি, 60, 60K। আর বেটা, বেটা কতটুকু পারলাম, 12। 22K না? হ্যাঁ স্যার, 22। আর ডেল্টা 10K। এবং এই 60K কন্ট্রিবিউশন কত করে এখানে, 12 টাকা করে। আর বেটাতে কন্ট্রিবিউশন কত ছিল, 40 টাকা না? 22,000 ইন্টু 40। আর ডেল্টায় কন্ট্রিবিউশন ছিল 64 টাকা, 64, 10,000 ইন্টু 64। তাহলে প্রথমটা 6 × 12 72, 7,20,000 না? কন্ট্রিবিউশন কত টোটাল, 12 টাকা করে।
এরপরটা সাত 88,000 লাখ মনে হয়। 20,000। এরপরটা কি 8,80,000? 8,80,000। এরপরটা 6,40,000 মনে হয় না? 6,40,000। তাহলে 7,20,000, 8,80,000 কত হয়? 8 8 16, 16 আর 6 24 না? তো 22,40,000। 22,40,000। 22,40,000। আর আমাদের ফিক্সড কস্ট ছিল কত? 1,30,000 স্যার। 13 13 লাখ। লাখ। 13 লক্ষ। 13 লক্ষ। তাহলে আমার এখন প্রফিট কত? 9,40,000। ইজ ইট? ইয়েস স্যার। বুঝছেন সবাই? স্যার ক্লিয়ার। সবার কাছে ক্লিয়ার? আমি তো অনেক বড় একটা অঙ্ক করে ফেলছি মুখে মুখে। এবার অঙ্কটা দেখেন, আমি দেখাচ্ছি। এগুলা কিন্তু দেখতে ইজি মনে হবে আপনাদের কাছে, আমি তো বুঝিয়ে যাচ্ছি, কিন্তু প্র্যাকটিস না থাকলে ওই পরীক্ষার হলে যে মিসগাইডেড হবেন। স্টেপ 1, ascertain labor hours are a scarce resources, that is limiting factor. Step 2, rank the production. দেখেন আমরা যেভাবে র্যাঙ্কিং করছি, গামা ফার্স্ট, বেটা সেকেন্ড, আর ডেল্টা থার্ড, মিলছে? দেন হচ্ছে ডিটারমাইন প্রোডাকশন প্ল্যান। বেটাকে 40,000, ডেল্টায় 80,000, আর 10,000 হচ্ছে গামায়। মানে ওইটা প্রথম 10,000 করে, যেটা এটা ভুল ইয়ে আসছে না, 10,000 করে, হ্যাঁ। দেন আমার 1,30,000 কনজিউমড, বাকি থাকে 50,000। 50,000-এর মধ্যে আমার আরে না সরি, বাকি থাকে 98, 98,000। 98 স্যার। 98 এর মধ্যে 50,000 আমি দিয়ে দিলাম, যে গামার গামা। 50,000 টাকা থাকে। 50,000, 50,000 চলে গেল। আর এখানে 12,000 আমার ছিল, কত 14,000 রিকোয়ারমেন্ট ছিল আরো, সে জায়গায় মাত্র 12,000 করে আমি 48,000 অ্যালোকেট করলাম। আমার 2,28,000 কমপ্লিট হলো আমার যেটা আছে। তাহলে সেই অনুযায়ী আমরা ওই যে যেটা করলাম, 8,80,000, 6,70,000 কন্ট্রিবিউশন, 22,40,000, 13 লাখ থেকে বাদ দিলে 9,40,000 আমাদের প্রফিট। বুঝছেন সবাই? হ্যাঁ স্যার। জি। হ্যাঁ জি স্যার, ক্লিয়ার অঙ্ক না? তো বোঝাই যাচ্ছে। অঙ্ক বোঝা যাচ্ছে, প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিস না করলে সব হবে। হ্যাঁ, প্রফেশনাল লেভেলে আসতে গেলে প্র্যাকটিস করা লাগবে। সো আমাদের আর টাইম আছে 6-7 মিনিট। আমরা মেক অর বাই ডিসিশনটা একটু আইডিয়া নিয়ে নিই, হ্যাঁ। এখানে বলছে এমএম ম্যানুফ্যাকচার 3 কম্পোনেন্ট এস, এ এন্ড টি ইউজিং দ্য সেম মেশিন। একটা মেশিন দিয়ে তৈরি হয়, তারা ইচ এন্ড অ্যাসেম্বল দেম ইনটু এ সিঙ্গেল প্রোডাক্ট। এই 4টা পার্টস দিয়ে তারা একটা প্রোডাক্ট তৈরি করে। দ্য বাজেট ফর দ্য নেক্সট ইয়ার কলস ফর দ্য প্রোডাকশন এন্ড অ্যাসেম্বলি 4,000। তারা এই একটা বাজেট করছে 4,000 ইউনিট কম্পোনেন্ট তারা অ্যাসেম্বল করবে, হ্যাঁ। The variable production cost per unit of the final product is as follows. মেশিন আওয়ার এটাতে লাগে 3টা, 2টা, 4টা। আমার মনে হচ্ছে এখানেই তাদের ইয়াটা ভেরিয়েবল কস্ট 20,000, 20 টাকা, 36 টাকা, 24 টাকা, টোটাল হচ্ছে 100 টাকা। অনলি 24,000 আওয়ার তাদের কাছে অ্যাভেইলেবেল। তাহলে এখানে আমাদের প্রত্যেকটাই তো 4,000 করে না, 4K করে, 4K, 4K। তাহলে এখানে এই 12,000 আওয়ার লাগতেছে, এটাতে লাগতেছে 8,000, এটাতে লাগতেছে 8,000। না, 4 দুগুণ 8, এটা 4 16, এটা 16। তাহলে এই 12 আর 8 20, 36, তাই না? হ্যাঁ 36,000 লাগছে, 36। 36,000 জায়গায় আপনার আছে কতটুকু? 24 মেশিন আওয়ার, হ্যাঁ 24,000। এন্ড সাবকন্ট্রাক্টর হ্যাজ কোটেড, একটা সাবকন্ট্রাক্টরের কোটেশন নেওয়া হয়েছে। সাবকন্ট্রাক্টর হ্যাজ কোটেড ফলোইং ইউনিট প্রাইস সাপ্লাইং কম্পোনেন্ট। বলছে এস লাগবে, এস 29 টাকা, এ 40 টাকা, সি 34 টাকা। তো আমার স্কেয়ার রিসোর্স কোনটা? মেশিন আওয়ার না? মেশিন আওয়ার, মেশিন আওয়ার। হ্যাঁ। তো এখন আমার কি বের করতে হবে? আলটিমেটলি আমি মেক করব না বাই করব, কোনটা মেক করব কোনটা বাই করব, ঠিক আছে? তো জি এই জি। ক্ষেত্রে আমরা যদি একটু ম্যাথটা দেখি, দ্য অর্গানাইজেশনস বাজেট কলস 36,000
আমরা অলরেডি বলে ফেলছি, ইফ দ্য কম্পোনেন্ট আর টু বি প্রডিউসড ইন হাউস, যদি এটা নিজেরা তৈরি করে, অনলি 24,000 আওয়ার অ্যাভেলেবেল, এন্ড সো দেয়ার ইজ এ শর্টফল অফ 12,000 আওয়ার অফ দ্য মেশিন টাইম, which is therefore a limiting factor. The shortage can be overcome by subcontracting the equal 12,000 মেশিন আওয়ার। বাহির থেকে আমরা যদি কিনি তাহলে ওইটাই 12,000 আওয়ার আমরা কিনতে হবে। The assembly cost are not relevant cost because they are not affected the decision. The decision rule is minimize the extra variable cost of subcontracting per unit of square resources and saved. তাহলে এখানে আমাদেরকে বের করতে হবে আমরা এক্সট্রা ভেরিয়েবল কস্ট বাহির থেকে কিনলে যেখানে বেশি খরচ হয় সেইটা আমরা বাহির থেকে কিনবো না, এটা সেভ করব। তো ভেরিয়েবল কস্ট ফর মেকিং 20 টাকা, 36 টাকা, 24 টাকা, আর বাইং এর জন্য আমাদের লাগতেছে 29 টাকা, 40 টাকা আর তাহলে সবচেয়ে, আরে এখানে কন্ট্রিবিউশন কত আসতেছে, এক্সট্রা ভেরিয়েবল কস্ট কত আসতেছে, 9 টাকা, 4 টাকা, 10 টাকা। আমাদের এই লিমিটিং ফ্যাক্টর যেটা মেশিন আওয়ার, তাহলে এটা দিয়ে যদি ভাগ দেই তাহলে আমাদের এক্সট্রা ভেরিয়েবল কস্ট অফ বাইং কোনটা বেশি খরচ করছে? এস। এস, এরপরে টি, এরপরে এ। এখন আমি যেটা বাহির থেকে বেশি খরচ দিয়ে কিনতে হয়, তার মানে এটা ভিতরে প্রডিউস করলে বেশি সেভ হয়, তাই না? হ্যাঁ স্যার। বুঝছেন? একটু এই লাইনটা বুঝছেন তো না? বাহির থেকে যেটা আমার বেশি খরচ করে কিনতে হয় সেটা আমার, আমি যদি তৈরি করি তাহলে এটা হয়, মানে কম, মানে আমার সেভ হয়। তাহলে আমি এই এস কে কি প্রায়োরিটি দিব বলেন? প্রডিউস না সেল, আরে বাই? প্রোডাকশন প্রায়োরিটি দিব। প্রোডাকশন প্রায়োরিটি দিব। মেক মেক। আর সবচেয়ে কে বাইয়ের প্রায়োরিটি দিব, এ কে, তাই না? দেখেন আপনার মেক করছে এস, টি, এরপরে দিয়ে বাই করছে টি, রিমেনিং যতটুকু, আর এ ফাইনালি। বুঝছেন? জি স্যার। বুঝছেন কিনা? জি স্যার, জি স্যার, বুঝছি। মেশিন আওয়ার, সেভড, নাম্বার অফ ইউনিট, এগুলা বের করে আলটিমেটলি তারা ভেরিয়েবল কস্ট দিয়ে ফাইনালি টোটাল অ্যাসেম্বলি কস্ট বাই করছে। দিস ইজ মেক অর বাই ডিসিশন। আই থিংক আপনাদের আইডিয়া হয়ে গেছে। এটা একটাই থিওরি যে আপনি যে এক্সট্রা ভেরিয়েবল কস্ট যেটা যাচ্ছে বাইরে থেকে কিনতে, সেইটা আপনি যদি ভিতরে তৈরি করেন তাহলে ওটা সেভ হচ্ছে, একটু মাথায় রাখবেন। বুঝছেন? তো ওকে। আমরা আলটিমেটলি আমাদের এন্ড হরিজন অফ দা আওয়ার চ্যাপ্টার চলে আসছি। আমাদের ব্রেক ইভেন অ্যানালাইসিস এর আমরা আজকে ভালো একটা আন্ডারস্ট্যান্ডিং নিছি। আপনারা ভালোভাবে প্র্যাকটিস করবেন, প্র্যাকটিস করে আপনারা প্রো ভার্সনে চলে যাবেন আশা করি। আমরা শেষ করে দিই আজকে, না? নামাজের টাইম হয়ে গেছে। আমরা টার্গেট নিয়েছিলাম 6:40-এ। একটু শেষের অংশটা একটু কুইক যেতে হয়েছে যেহেতু মাগরিবের নামাজে আজান দিয়ে ফেলছে। কারো কোনো কনফিউশন থাকলে পরে ইনশাল্লাহ আবার আলোচনা করা যাবে, হ্যাঁ? স্যার ফাইলটা কি সেন্ড করবেন? এই যে জি স্যার, পিডিএফটা। পিডিএফ তো এর আগেও আমি দিয়ে দিছি। এটা স্যার, আপনাদের এটা কোথায় দিই? এটা কি আমি কোনো গ্রুপ আছে নাকি? জি স্যার আছে, চাইলে আপনি চ্যাট বক্সে দিতে পারেন। চ্যাট বক্সে কি শেয়ার করা যায়? জি স্যার। দেখি তো। এটা কি অ্যাটাচমেন্ট, স্যার স্ক্রিনশট? এখানে ইমোজির পাশে ফাইল ফাইল থেকে। ইউর কম্পিউটার পিডিএফ। এটা কত নাম্বার চ্যাপ্টার? 10। আপনাদেরকে মনে হয় এর আগে বলছিলাম 9টা দিব, না? জি স্যার। 9টা দিয়ে দিচ্ছি। 9টা দেয়া হয় নাই মনে হয়, না? না স্যার। আচ্ছা, 7টাও দিয়ে, 8 7ও দিয়ে দিই, ওগুলো মনে হয় দেওয়া হয়নি। সবগুলো আপনারা নিয়ে নেন, নিয়ে আপনাদের ওই যারা এগুলো করে তাদেরকে দিয়ে দিন, মানে যারা ক্লাসে ছিল আলটিমেটলি আজকে নাই, যাচ্ছে, সময় লাগছে কেন এত?
তাহলে এখন আর বন্ধ করছি না, আপলোড আপলোড হলে আপনারা ডাউনলোড করে নিন, আর একটু পরে বন্ধ করে দিব, হ্যাঁ? ওকে, আল্লাহ হাফেজ।